হবু স্বামীকে অন্য একটি মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে থমকে দাঁড়ায় নোভা। তার চোখে মুখে অবিশ্বাসের ছাপ নেমে আসে। সে নিজের অক্ষিযুগলের উপর বিশ্বাস করতে পারছে না। দাঁড়ি যাকে সে এতটা বিশ্বাস করেছে, সে তাকে এত খারাপভাবে ঠকাবে। নোভাকে দেখে রাফিদ দ্রুত ছিটকে দূরে সরে যায় মেয়েটির থেকে। সে যে দরজা লাগায়নি, এটা তার খেয়ালই ছিল না। সে ভাবতে পারেনি নোভা চলে আসবে। রাফিদের সাথের মেয়েটি সব বুঝতে পেরে দ্রুত নিজেকে ঠিকঠাক করে নেয়। রাফিদ ধরা খাওয়া চোরের মতো আমতা আমতা করে বলে, তুমি যেরকম ভাবছো সেরকম কিছু না, নোভা। আমি শুধু নোভাকে বোঝানোর চেষ্টা করে বলে রাফিদ। কিন্তু রাফিদের কোনো কথা নোভার কান পর্যন্ত পৌঁছায় না। ক্ষীণকাল আগের দৃশ্যটা তার চোখের সামনে ভেসে উঠতেই নোভার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে। তার মাথায় আগুন জ্বলে উঠে রাগে, যে আগুন সবকিছু পুড়িয়ে দিতে সক্ষম। নোভার আগে তার হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে। তার চোখের শিরা উপশিরাগুলো ভয়ঙ্করভাবে ভেসে ওঠে। চোখের সাদা অংশ রক্তলালে রূপ নেয়। নোভার এই রূপ দেখে রাফিদ আর মেয়েটি ভয়ে ঢুক গিলে। রাফিদ ভয়ে কাপা কাপা কণ্ঠে বলে, আমার কথা। আর একটি শব্দও মুখ থেকে উচ্চারণ করতে পারে না রাফিদ। সাথে সাথে তার গালে সপাটে চর বসিয়ে দেয় নোভা। নোভার পুরো শরীর থরথর করে কাঁপছে। কষ্টে নাকি রাগে সেটা বোঝার উপায় নেই। তীব্র থাপ্পড়ের ফলে রাফিদের মাথা একদিকে হেলে যায়। মেয়েটা ভয় মুখে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নোভা রেগে চিৎকার করে বলে, একদম চুপ। আমি নিজের চোখে সব দেখেছি। তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? কিভাবে আমাকে ঠকালে? শেষের কথাগুলো নোভা আবেগপ্রবণভাবে বলে। তার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে ভাবতেই পারেনি রাফিদ তাকে এভাবে ঠকাবে। নোভা সব দেখে নিয়েছে, এটা বুঝতে পেরে রাফিদ কি করবে, বুঝতে পারে না। সে বুঝতে পারে আর কোনো মিথ্যে ভালোবাসার নাটক করে ফয়দা নেই। তাই সে তার আসল রূপ ধারণ করে, যেটা এতদিন মুখোশের আড়ালে ছিল। সে তার সেই মুখোশ উন্মোচন করে শয়তানি হাসি দেয়। এরপর থাপ্পড় খাওয়া গালটিতে আলতো করে হাত বুলাতে বুলাতে বলে, যখন সব জেনেই গেছো, তাহলে আর নাটক করে লাভ নেই। অ্যাকচুয়ালি, তোমার মতো মেয়েকে আমি কখনো বিয়ে করতে চাইনি। সো চিপ গার্ল। নিজেকে কখনো আয়নায় দেখেছো? কতটা চিপ তুমি? RM গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের নাতনি নাকি এত চিপ? পুরো বেহেনজি টাইপ। চোখে সারাদিন চশমা লাগিয়ে ঘুরে। মাথায় গরুর লেজের মতো দুটি বিনুনি গেঁথে রাখে। আর গায়ে সোকোল্ড সেলোয়ার কামিজ। পুরোই বস্তির মেয়ে। শুধুমাত্র বিজনেসের জন্য তোমাকে বিয়ে করছি আমি। এর থেকে তোমার খালাতো বোন দেখতে হাজার গুণ বিউটিফুল। রাফিদের মুখে এইসব কথা শুনে নোভার কাদার বা রাগ করার কথা। কিন্তু নোভা কোনোটাই করে না। সে রাফিদের মুখে নিজের ব্যাপারে এইসব শুনে শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে অপলক। তার চোখে মুখে কোনো বেদনার দাগ নেই। রাফিদ বেশ অবাক হয় এতে। নোভা জিহ্বা দিয়ে তার এক গাল ঠেলে সামান্য হাসে। যেন রাফিদ মাত্র কোনো মজার কৌতুক শুনিয়েছে। নোভাকে হাসতে দেখে রাফিদ ভড়কে যায়। সে ভেবেছিল নোভা এখন কাঁদবে, তাকে চাইবে কান্না করতে করতে। কিন্তু কিছুই হচ্ছে না দেখে রাফিদ একটু ভয় পায়। নিজের ভয় লুকিয়ে সে নোভাকে জব্দ করতে বলে, হাসছো যে, মজা পাচ্ছ? এখন কি করবে? নিচে পার্টিতে গিয়ে সবার সামনে বলবে যে আমি একটা মেয়ের সাথে ছিলাম? আমার সত্যটা বলবে? কেউ বিশ্বাস করবে তোমার কথা? তোমার পরিবারের কেউ তো তোমাকে সহ্যই করতে পারে না। উল্টো তোমাকে অবিশ্বাস করে কথা শোনাবে। কথাটা বলে রাফিদ বাঁকা হাসে। এরপর তিরস্কার কণ্ঠে বলে, তোমার সামনে আমি এই মেয়েটার সাথে ইনটি তারা চিহ্ন মেট হব। সহ্য করতে পারলে দেখো, নয়তো দরজা খোলা আছে। চলে যেতে পারো। মাঝখানে এসে আমার মুডটাই নষ্ট করে দিলে। কথাটা বলে রাফিদ পাশে দাঁড়ানো মেয়েটিকে একটানে আবারও বিছানায় ফেলে দেয়। মেয়েটিও সায় দেয় রাফিদের কাজে। সাদা চাদরের বিছানাটি লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। দেখে মনে হচ্ছে দম্পতিদের জন্যই ডেকোরেশন করা হয়েছে। নোভা তখনও চুপচাপ দাঁড়িয়ে থাকে। নোভাকে এখনও চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রাফিদ বাঁকা স্বরে বলে, এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? অধিক শোকে পাথর হয়ে গেলে নাকি? তোমার যদি সহ্য ক্ষমতা থাকে তাহলে আই হ্যাভ নো প্রবলেম। এখনই সহ্য করা শিখে নাও, বিয়ের পর এগুলো প্রতিদিনই দেখতে হবে, বেবি। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে সমান আদর দিব। রাফিদের কথা শুনে নোভার সারা শরীর ঘৃণায় গলিয়ে ওঠে। রাফিদ তৎক্ষণাৎ মেয়েটাকে আবার কিস করতে শুরু করে। নোভা এই দৃশ্য সহ্য করতে না পেরে কিছু না বলে রুম থেকে দ্রুত বেরিয়ে যায়। নোভাকে বেরিয়ে যেতে দেখে রাফিদ বিশ্বজয়ের হাসি দেয়। এরপর আবারও মত্ত হয় মেয়েটিতে।
সেই রুমের জানালার সাদা কাচ ভেদ করে একজন ব্যক্তি এই দৃশ্য পর্যবেক্ষণ করছিল। সে প্যান্টের 2 পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল। সে এতক্ষণ দাঁড়িয়ে ছিল শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য। কিন্তু নোভাকে চুপচাপ চলে যেতে দেখে ব্যক্তিটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, সাচ এ উইক গার্ল। কথাটা বলে সে 2 পকেট থেকে হাত বের করে ঘড়ির বেল্ট ঠিক করতে করতে চলে যেতে নিলে, নোভাকে আবারও রুমে প্রবেশ করতে দেখে আবারও দাঁড়িয়ে যায় সে। সে খেয়াল করে নোভার হাতে কিছু একটা আছে। নোভার চোখ মুখ শক্ত হয়ে আছে। মনে হচ্ছে এর মাঝে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। ব্যক্তিটি তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে বোঝার চেষ্টা করে নোভা আসলে কি করতে চাইছে। নোভা আবারও এসেছে দেখে রাফিদ মেয়েটির ঠোঁট ছেড়ে উঠে বসে, তারপর ডান হাত দিয়ে তার ঠোঁট মুছতে মুছতে বলে, আবারও এসে গেছো তুমি? নিজের হবু স্বামীর রোমাঞ্চ দেখার অনেক ইচ্ছা। হাও। রাফিদ আর কিছু বলার আগেই নোভা মুখে বাঁকা হাসি ফুটিয়ে হাতে থাকা দেশলাইয়ের বক্স থেকে একটিতে আগুন ধরিয়ে সহসা রাফিদ আর মেয়েটির মাঝে বিছানায় ছুঁড়ে ফেলে। তৎক্ষণাৎ সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন দেখে রাফিদ আর মেয়েটি সাথে সাথে সেখান থেকে সরে যায়। বাহিরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখে অবাকতা ছেয়ে যায় এই দৃশ্য দেখে। তার মুখ থেকে না চাইতেও বেরিয়ে যায়, আই লাইক ইট। এদিকে রাফিদ ভয় আর রাগে চিৎকার করে ওঠে, আর ইউ আউট অফ ইউর মাইন্ড, নোভা? মেয়েটি ও রেগে বলে, আর ইউ ম্যাড? এতে নোভার মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ পায় না। সে স্বাভাবিক কণ্ঠে বলে, নো, আই এম নট ম্যাড, বাট both of you will be mad soon. A big surprise is waiting for you দাঁড়ি। নক নক। কথাটা বলে নোভা রহস্যময়ী হাসি দিয়ে দিয়াশলাইয়ের বক্সটা ঘুরাতে ঘুরাতে রুম থেকে বেরিয়ে যায়। রুমে ধীরে ধীরে আগুনের ফুলকি ছড়াতে থাকে। রাফিদ নোভার এই রূপ দেখে অবাক হয়। সে নোভাকে দুর্বল হিসেবে চিনেছে। আজ তার এই রূপ দেখে অচেনা মনে হয়। কিন্তু এসব ভাবার সময় নেই এখন তার কাছে। রাফিদ আর মেয়েটি ভয়ে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। নোভাকে বেরিয়ে যেতে দেখে ব্যক্তিটিও পা বাড়ায় সামনের দিকে। সে দেখতে চায় কে এই মেয়ে। নোভা রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে 22-23 বছরের একটি ছেলে তার পিছনে আসে। ছেলেটির গায়ে কালো কোট পরিহিত, ছেলেটির গায়ের গড়ন শ্যামলা, চুলগুলো সামনের দিকে হেলে রয়েছে যা তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। নোভা হাঁটতে হাঁটতে গম্ভীর কণ্ঠে ছেলেটিকে বলে, ফাস্ট আগুন নেভানোর ব্যবস্থা করো, রিব। আর আমি যেরকম বলেছিলাম করেছো সব? রিব নোভার সাথে হাঁটতে হাঁটতে বলে, ইয়েস, ম্যাম, আপনি যেভাবেই চেয়েছেন, আমাদের প্ল্যান সেভাবেই হয়েছে। নোভা মুখে হাসি ফুটিয়ে বলে, গুড, আর মেয়েটিকে ওর পারিশ্রমিক দিয়ে দাও। ওকে, ম্যাম। নোভা আর রিভের কথা শুনে ব্যক্তিটি দাঁড়িয়ে যায় সেখানেই। নোভার সাথে রিভের কথা শুনে ব্যক্তিটি বুঝতে পারে এইসব নোভারই প্ল্যান ছিল। আর সে এতক্ষণ নাটক করছিল। আর এটাও বুঝতে পারে নোভা নিশ্চিত ছিল রাফিদ এই ফাঁদে পা দিবে। ওই মেয়েটিও নোভার লোক। ব্যক্তিটি আর কিছু ভাবতে পারে না তার আগেই কেউ তার পিছু ডাকে। আরব। পরিচিত মুখে নিজের নাম শুনে আরব পেছনে ফিরে তাকায়। আরভকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তার বেস্ট ফ্রেন্ড তুরান বলে, এভাবে একা দাঁড়িয়ে আছিস কেন, ইয়ার? ওয়াশরুমের নাম দিয়ে পার্টি থেকে চলে এলি। কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোর জন্য। কাম ফাস্ট, ম্যান। আরব একবার নোভার যাওয়ার দিকে এক ঝলক তাকিয়ে আর কিছু না ভেবে তুরানের সাথে নিচে চলে যায়। আজ আরএম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে একটি পার্টি রাখা হয়েছে। সেই সাথে আজ একটি অ্যানাউন্সমেন্ট করা হবে, যেটা জানার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখানে দেশের অনেক বড় বড় বিজনেসম্যান ও তাদের পরিবারের সদস্যরা আছে। সবাই নিজ নিজ মতো পার্টি এনজয় করছে। কিছুক্ষণ পর নোভা দৃঢ় পদক্ষেপে করিডোর ধরে হেঁটে আসে। রিভ তার পিছনে পিছনে আসছে। রিভ সবসময় নোভার সাথেই থাকে। সে নোভার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। নোভা যদি হয় শিকড় তাহলে রিভ তার শাখা প্রশাখা। নোভার উপর কোনো বিপদ আসলে রিভ সেটা আগে মোকাবিলা করে। নোভা এই পৃথিবীতে 3 জন মানুষকে সবচেয়ে বেশি বিশ্বাস আর ভরসা করে, এর মধ্যে একজন হল রিভ। নোভা জানে রিভকে আগুনে নিক্ষেপ করেও যদি তার সাথে বেইমানি করতে বললে তবুও রিভ সেটা করবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে নোভাকে রক্ষা করার চেষ্টা করবে। করিডোরের শেষে বিশাল হলরুম, যেখানে এখন চলছে তাদের বার্থডে পার্টির জাঁকজমকপূর্ণ আয়োজন। রিভ, এভরিথিং ইজ রেডি? হাঁটতে হাঁটতে নোভা শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে। হ্যাঁ, ম্যাম, স্ক্রিনের সংযোগ দেওয়া আছে, সাউন্ড সিস্টেম পরীক্ষা করা হয়েছে। আশা করি সব প্ল্যান মাফিকই হবে। রিভ তৎক্ষণাৎ উত্তর দেয়। নোভা একটি রহস্যময়ী হাসি দিয়ে বলে, নাইস।
রাফিদের মুখোশটা আজ সবার সামনে খসে পড়বে। বিশাল হলরুম, লোকে লোকারণ্য, চারিদিকে ঝলমলে আলো, হাসির কোলাহল আর মৃদু বাদ্যযন্ত্রের সুর শোনা যাচ্ছে। হলরুমের মাঝখানে বিশাল একটি মঞ্চ। সহসা হলরুমের দরজা খুলে যায়। এতে সবার চোখ সেদিকে যায়। নোভা আর রিভ প্রবেশ করে হলরুমে। এখন আর নোভা চশমা পরিহিতা না, বিনুনি গেথে রাখা আর সেলোয়ার কামিজ পরা মেয়েটি নয়। তার পরনে এখন একটি কালো, ফ্লোর লেংথ গাউন। পোশাকটি তার ফিগারকে নিখুঁতভাবে তুলে ধরেছে। তার চোখের চশমা নেই, পরিবর্তে তার চোখগুলো এখন কালো আই লাইনার আর মাস্কারায় আরও তীক্ষ্ণ ও আকর্ষণীয় দেখাচ্ছে। চুলগুলো বিনুনি থেকে মুক্ত হয়ে আলতো ঢেউ খেলিয়ে পিঠের উপর পড়েছে। কালো রংটি নোভার উজ্জ্বল শ্যামলা গায়ে সুন্দরভাবে ফুটে উঠেছে। কালচে গোলাপি ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। রাফিদ মঞ্চের এক পাশে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছিল। নোভাকে এই রূপে দেখে রাফিদ ভীষণ অবাক হয়। নোভার এরকম সাজসজ্জা সে আজ পর্যন্ত দেখেনি। আজ 1 মাস হলো নোভার সাথে রাফিদের বিয়ের কথাবার্তা চলছে। কিন্তু সে নোভার এইরকম সাজপোশাক দেখেনি কখনো। নোভাকে দেখে আরেকটু আগের ঘটনা মনে পড়তেই তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে ওঠে। রাফিদ দ্রুত নিজেকে ঠিকঠাক করার চেষ্টা করে। রাফিদের মনে প্রশ্ন জাগে, নোভা কি সত্যিই সবার সামনে কিছু বলবে? তার মনে ভয় ঢুকেছে। ঠিক সেই মুহূর্তে মঞ্চের দিকে সবার মনোযোগ আকর্ষণ করে অনুষ্ঠানের সঞ্চালক ঘোষণা করে, অভিনন্দন। এবার সেই বিশেষ মুহূর্ত, যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। RM গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন পরিচয় করিয়ে দেওয়ার পালা। কথাটা শুনে হলরুমে চাপা গুঞ্জন শুরু হয়। সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। এতদিন সবাই জানত, RM গ্রুপের চেয়ারম্যানের নাতনির স্বামী হিসেবে রাফিদি হবেন পরবর্তী CEO। আরভ আর তুরান এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল। আরভের বাবা ভিএস ইন্ডাস্ট্রির মালিক। আরভ ভার্সিটির 3য় বর্ষে অধ্যয়নরত। তার বাবার আদেশে সে আজ এই পার্টিতে এসেছে, নয়তো আসবে তার সেরকম আগ্রহ নেই। এখানে নোভাকে দেখে সে চমকে তাকায়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে নোভার উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নেয়। আরেকটু আগে দেখা মেয়েটি আর এই মেয়েটির সাথে আকাশ পাতাল তফাত। নোভা ভবিষ্যৎ CEO শুনে আর ভ্রু কুঁচকে তাকায় আর বলে, এই ছোট মেয়ে CEO, হাউ ফানি। এ কোম্পানি কি সামলাবে? নিজেকে সামলানোর বয়স হয়েছে এখনো? তুরানো আরভের কথায় তাল মিলিয়ে বলে, ঠিকই বলেছিস ভাই, দেখে তো মনে হচ্ছে 18-19 বছর হবে। মনে হচ্ছে এখানে অনেক বড় একটা ধামাকা হবে। চল, দেখা যাক কি হয়। আরভ আর কিছু বলে না। সে নোভার দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে। নোভা সবার মাঝে এসে দাঁড়াতেই একজন বলে ওঠে, CEO তো মিস্টার রাফিদের হওয়ার কথা। আর আপনাকে যে শর্ত দেওয়া হয়েছে সেটা তো এখনো পূরণ করতে পারেননি, তাহলে? উদ্ধৃতি চিহ্ন। নোভা কিছু বলে না, শুধু রিভকে কিছু ইশারা করে। রিভ নোভার ইশারা বুঝতে পেরে সবার উদ্দেশ্যে বলে, এভরিওয়ান লুক অ্যাট দ্য স্ক্রিন, প্লিজ। রিভের কথায় সবাই সেখানে থাকে একটি বড় স্ক্রিনের দিকে তাকায়, যেখানে একটি দৃষ্টিকটু দৃশ্য ভেসে ওঠে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। রাফিদ ভয়ে ঢুক গিলে। সে ভাবতে পারেনি নোভা এরকম কিছু করবে। আরেকটু আগের করা তার সব কীর্তি স্ক্রিনে ভেসে উঠেছে। সবাই কিরকম দৃষ্টিতে রাফিদের দিকে তাকায়। রাফিদ বুঝতে পারে তার সবকিছু ফাঁস হয়ে গেছে। তাই সে মাথা নিচু করে নেয়। আর সবকিছু পর্যবেক্ষণ করছে নীরবভাবে। সে ভাবতে পারেনি নোভা এতদূর আসবে। আরভের বেশ ভালো লাগে নোভার পার্সোনালিটি। সে দেখতে চায় নোভা আর কি করে। নোভা এবার সবার উদ্দেশ্যে বলে, আপনাদের কি মতামত? আমার কি এরকম মানুষকে বিয়ে করা উচিত? সবাই না বলে। তখনই রাফিদের গালে সজোরে এক থাপ্পড় পড়ে। রাফিদ গালে হাত দিয়ে করুণ দৃষ্টিতে সামনে তাকায়। রাফিদের বাবা জনাব আন্তাফ দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে ক্রোধ। জনাব আন্তাফ রেগে বলে, লজ্জাহীন, তোমার জন্য আমার সম্মান আজ মাটিতে মিশে গেল। সবাই আমার দিকে তাকিয়ে ছি ছি করছে। তুমি আর একটা কথাও বলবে না? কিন্তু বাবা, কিছু বলতে পারে না রাফিদ জনাব আন্তাফের অগ্নি দৃষ্টি দেখে। তখনই প্রবেশ করে RM গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানে জনাব আমির নওয়ান। আমির নওয়ানের পাশে তার অ্যাসিস্ট্যান্ট আনা। জনাব আমির হলরুমে প্রবেশ করতেই পুরো হলরুমে নিস্তব্ধতা নেমে আসে। রাফিদের বাবা জনাব আন্তাফ এগিয়ে গিয়ে জনাব আমিরের উদ্দেশ্যে বলে, আই এম সরি, মিস্টার আমির। আমার ছেলের কাজের জন্য আমি খুবই লজ্জিত। মিস্টার আমির হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। এরপর তিনি সবার উদ্দেশ্যে বলে, নোভার সাথে রাফিদের বিয়ে এই মুহূর্তে বাতিল করা হলো। কেউ এতে কোনো প্রতিবাদ করে না। প্রতিবাদ করার কোনো কারণও নেই।
মিস্টার আমির এবার নোভার সামনে গিয়ে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, তোমাকে আমি 1 মাস সময় দিচ্ছি, এর আগে তুমি তোমার শর্ত পূরণ করতে না পারলে তোমাকে সিও পদ থেকে বহিষ্কার করা হবে। দাঁড়ি নাও গেট আউট ফ্রম হেয়ার। নোভা মাথা নিচু করে নেয় মিস্টার আমিরের কথায়। সবাই অবাক হয়ে তাকায় মিস্টার আমিরের এরকম ব্যবহারে। আরভ খানিকটা চমকায়। নোভাকে মাথা নিচু করতে দেখে সে আরও বিস্মিত হয়। নোভাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে মিস্টার আমির শক্ত কণ্ঠে পাশে দাঁড়ানো রিবকে বলে, ওকে এখান থেকে নিয়ে যাও রিব। ওকে বোঝাও, এভাবে চলা যায় না। জীবনটা কোনো খেলা নয়। রিভো মাথা নিচু করে নেয়। নোভা আর কিছু না বলে হলরুম থেকে বেরিয়ে যায় দ্রুত। রিভো নোভার পেছনে পেছনে যায় দাঁড়ি। মিস্টার আমির দীর্ঘ নিঃশ্বাস ফেলে পরিস্থিতি স্বাভাবিক করতে আনা বলে, আপনাদের জন্য আরেকটা বড় সারপ্রাইজ আছে। উদ্ধৃতি চিহ্ন। তখনই প্রবেশ করে আজান শাহরিয়ার আর কলি শাহরিয়ার। নিজের বাবা মাকে দেখে আর অবাক হয়ে তাকায়। তার বাবা মা তো বলেছিল তারা আসতে পারবে না, তাই তাকে পার্টি অ্যাটেন্ড করতে। তারা মিথ্যা বলল কেন? আরভ কিছু বুঝতে পেরেই তার চোখমুখ গম্ভীরতা ছড়িয়ে পড়ে। রাগে তার চোয়াল শক্ত হয়ে আসে। ড্যাশ ড্যাশ। নোভা বাগানে দাঁড়িয়েছিল, আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। তার চোখে কোনো কিছুর শূন্যতা স্পষ্ট ফুটে ওঠে। রিভকে সে কিছুক্ষণের জন্য দূরে থাকতে বলেছে। সে এখন একা থাকতে চায় ক্ষণকাল। হঠাৎ একটি কাচের বোতল নোভার মাথায় এসে পড়ে। সাথে সাথে নোভার মাথায় আঘাত লেগে টপটপ করে কপাল গড়িয়ে রক্ত পড়তে থাকে। নোভার মাথা ঝিমিয়ে উঠে ব্যথায়। তার চোখে মুখে অন্ধকার নেমে আসে। চারপাশের সবকিছু ঝাপসা হয়ে আসে। অনেক কষ্টে সে তার চোখ খুলে রাখে। সে ব্যথায় তার মাথায় হাত রাখে। সে তার এক হাত কপালে রাখতেই বুঝতে পারে কপাল বেয়ে তরল রক্ত গড়িয়ে পড়ছে। কে এই কাজটা করেছে দেখার জন্য নিভু নিভু চোখে পেছনে ফিরতেই নোভা একটি ছায়া দেখতে পায়, যেটি তার দিকেই এগিয়ে আসছে ধীরে ধীরে দাঁড়িয়ে। লাইটের বিপরীতে থাকায় ফেসটা বোঝা যাচ্ছে না। ব্যক্তিটি নোভার সামনে এসে দাঁড়ায়। ব্যক্তিটিকে দেখে নোভার মাথা গরম হয়ে যায়। সে বুঝতে পারে এই ব্যক্তিই এটা করেছে। নোভাকে রাখতে দেখে আরব শান্ত কণ্ঠে বলে, আই এম সরি, আই ডোন্ট ওয়ান্ট টু হিট ইউ। ইটস আ বিগ মিস্টেক। নোভা কিছু বলে না, শীতল দৃষ্টি নিক্ষেপ করে আরভের দিকে। নোভা আরভকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। ছেলেটি লম্বা ও সুঠাম দেহের অধিকারী, শরীরে এক ধরনের আত্মবিশ্বাসী ভঙ্গি স্পষ্টভাবে ফুটে উঠছে। তার মুখে ঠান্ডা, নিষ্পৃহ অভিব্যক্তি। চারপাশের কিছুতেই খুব একটা আগ্রহ নেই এটা নোভা বুঝতে পারছে। চোখ দুটো গভীর, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নোভার দিকে। ত্বক ফর্সা, চোয়ালের রেখা তীক্ষ্ণ এবং মুখে একটুখানি গম্ভীর ছাপ রয়েছে। চুলগুলো সিল্কি যা কপালে এসে নেমেছে। সামনে পড়ে থাকা কালো চুল তাকে আরও পরিণত ও আকর্ষণীয় করে তুলছে নোভার কাছে। সে পরেছে সম্পূর্ণ কালো পোশাক, হালকা ঢিলেঢালা কালো শার্টের নিচে কালো টি শার্ট, সাথে কালো প্যান্ট এবং কালো জুতো। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে নোভার সামনে তার প্রিয় একজনের অবয়ব ভেসে ওঠে। নোভার মনে হয় সেই ব্যক্তিটি তার সামনে এসে দাঁড়িয়েছে। ব্যক্তিটির প্রতি নোভা একরকম রহস্যময়ী আকর্ষণ অনুভব করে। নিজের ভাবনায় নিজেই অবাক হয় নোভা। সে দ্রুত নিজেকে সামলে নেয়। নোভা বুঝতে পারে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার থেকে 2-3 বছরের ছোট হবে, কিন্তু দেখে সেটা বুঝার উপায় নেই। কারণ তার সুঠাম দেহের কাছে নোভার ক্ষুদ্র তনুটি কিছুই না। নোভাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরব সামান্য গম্ভীর কণ্ঠে বলে, কি হলো? বললাম, আর কিছু বলতে পারে না আরব। তার আগেই নোভা পাশের ছোট টেবিলে থাকা একটি কাচের গ্লাস দিয়ে সজোরে আরবের মাথায় আঘাত করে। হঠাৎ আক্রমণে আরব হতবিহ্বল হয়ে যায়। সে বুঝতে পারেনি নোভা এরকম কিছু করতে পারে। তৎক্ষণাৎ আরবের মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। নোভা শান্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। নোভার এরকম কাণ্ডে আরবের মাথায় আগুন ছুটে যায়। রাগে তার চোখ দুটো লাল হয়ে ওঠে। এই মেয়ের সাহস কিভাবে হয় তাকে আঘাত করার? আরভভান শাহরিয়ারের দিকে চোখ তুলে তাকানোর সাহস মানুষ করে না, আর সেখানে এই অপরিচিতা মেয়ে, বিন্দুমাত্র ভয় না পেয়ে, তাকে আঘাত করেছে। কথাগুলো ভাবতেই চোয়াল শক্ত হয়ে আসে আরভের। তার বুকের ভেতর রক্ত উথালপাথাল করে। রাগে গর্জে উঠে আরব বলে, হাউ ডেয়ার ইউ? তুমি জানো আমি কে? নোভা নির্বিকার কণ্ঠে বলে, উপোস। সরি, মিস্টেক হয়ে গেছে। ইটস অনলি এ মিস্টেক। উদ্ধৃতি চিহ্ন। আরব বুঝতে পারে নোভা তার কথাই তাকে ফেরত দিচ্ছে। নোভার কণ্ঠে লুকানো ব্যঙ্গের কাঁটা আরভের বুক ভেদ করে যায়। সে স্পষ্ট বুঝতে পারছে এই মেয়েটির মাথার তারগুলো সবই ছেঁড়া।
নয়তো বা আগুনে তেল ঢেলে সরি বলে শান্তিতে দাঁড়ায়। নোভা আলাদা, একেবারে আলাদা। সে জানে কিভাবে আঘাত করতে হয়, আর সেটা হাসি মুখে করতে জানে। এই মেয়ে হাসিমুখে খুনো করতে পারবে এটা আরব বুঝে গেছে। কিন্তু আরভভান শাহরিয়ারও সহজ মানুষ নয়। ভাঙা জিনিস জোড়া লাগাতে যেমন জানে, তেমনি মানুষ ভাঙতেও জানে। নোভার এরকম ব্যবহারে আরভের বুকের ভেতর ক্রোধ আর বিস্ময় একসাথে দাউদাউ করে জ্বলতে থাকে। সে মুষ্টিবদ্ধ হাতে দাঁত চেপে বলে, তোমার। আরব বাক্যটা শেষ করার আগেই নোভার দেহ সহসা হেলে পড়ে। চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে আসে তার। চোখের নিমেষে শরীর ঢলে পড়ে মাটিতে। চুলগুলো ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। নোভার হঠাৎ পড়ে যাওয়ায় আরব কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সে হাত বাড়ায় না নোভাকে বাঁচাতে। সে কেন ধরবে এই মেয়েকে? রক্তাক্ত নোভার মুখের দিকে তাকিয়ে আরভের মনে প্রথমবারের মতো অদ্ভুত এক শীতলতা নেমে আসে। এত বড় আঘাত পেয়েও এতক্ষণ এই মেয়েটি সোজা হয়ে দাঁড়িয়েছিল শুধু তাকে আঘাত করার জন্য। কি অদম্য মানসিকতা, কি দুর্বোধ্য এক জেদ এই মেয়ের মধ্যে। আরভের চোখমুখ শক্ত হয়ে আসে কথাটা ভাবতেই। নোভার এরকম বিধ্বস্ত অবস্থা দেখেও আরভের রাগটা যায় না। চোয়াল শক্ত করে সে চোখ ফিরিয়ে নেয় নোভার থেকে। অবচেতন নোভার দিকে শেষবার তাকিয়ে নিঃশব্দে পা ফেলে চলে যায় অন্ধকারের দিকে। ড্যাশ ড্যাশ। অন্যদিকে বাগানের নির্জনতায় রিব ব্যস্তভাবে নোভার খোঁজে ঘুরছে অনেকক্ষণ যাবৎ। আচমকা তার চোখে পড়ে নোভা মাটিতে পড়ে আছে, তার মাথা থেকে রক্ত গড়িয়ে নামছে। দৃশ্যটা দেখে রিভের বুক কেঁপে ওঠে। সে দৌড়ে যায় নোভার কাছে, হাঁটু গেড়ে বসে নোভার মুখের সামনে রিব। নোভার গালে আলতোভাবে চাপড় মেরে বলে, ম্যাম, ম্যাম, শুনতে পাচ্ছেন, ম্যাম? কিন্তু কোনো সাড়া নেই। রিভের বুকের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে নোভাকে সাড়াশব্দ না করতে দেখে। আর কিছু না ভেবে মুহূর্তের মধ্যে সে নোভাকে কোলে তুলে নেয়, কাপা হাতে তাকে আঁকড়ে ধরে ছুটে যায় নওয়ান ম্যানশনের ভেতর। অল্প দূরে অন্ধকার কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছিল আরব। রিভকে নোভাকে নিয়ে যেতে দেখে এক অদ্ভুত ভার নামে আরভের বুকের ভেতর থেকে। কিক্ষণ আগে অর্ধেক যেতেই তার পা থেমে যায়। তার মস্তিষ্ক বলে, চলে যা, এরকম মেয়ের সাথেই এটাই হওয়া উচিত। কিন্তু মন ফিসফিস করে, আঘাতটা তুই আগে করেছিস, এই জন্য তোর দায়িত্ব মেয়েটাকে নিয়ে যাওয়া। মনের আর মস্তিষ্কের লড়াইয়ে কেউই যেতে না, কিন্তু মনুষ্যত্ব জিতে যায়। আরব আবারও ফিরে আসে, কিন্তু রিভকে নোভাকে কোলে করে নিয়ে যেতে দেখে থেমে যায় আবার। রিভকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। নোভা আরভকে আঘাত করলেও সেটা খুব বেশি প্রভাব ফেলেনি আরভের উপর। আরভের চোখে মুখে ক্লান্তি নেমে আসে। সে ধীরে ধীরে গাড়ির দিকে হেঁটে যায়। গাড়ির দরজা খুলে বসে পড়ে। গাড়ি নিয়ে চোখের পলকে নওয়ান ম্যানশন থেকে বেরিয়ে যায়। তাকে এখন বাসায় যেতে হবে। তার বাবা মার সাথে তার কিছু হিসাবের বাকি আছে। ড্যাশ ড্যাশ। রিভ নোভাকে নিয়ে আসে তার কক্ষে। চারপাশ নিস্তব্ধ এখন। শুধু কিছু অজানা কীটপতঙ্গের ডাক শোনা যাচ্ছে। পার্টি অনেক আগেই শেষ হয়েছে। হলরুমে কেউ ছিল না, তাই কেউ কিছু জানেনি। রিভ সাবধানে নোভার মাথার নিচে বালিশ দিয়ে শুইয়ে দেয়। তারপর তাড়াহুড়ো করে ডাক্তারকে ফোন করে। ডাক্তারের সাথে কথা বলে ফোন রেখে সে আরেকজনকে কল দেয়, কাপা কণ্ঠে সবকিছু বলে দেয়। ওপাশের ব্যক্তির কণ্ঠ ভারী হয়ে আসে। আমি আসছি বলে ব্যক্তিটি ফোন কেটে দেয়। এর কিছুক্ষণ পরই গাড়ির ব্রেকের শব্দে নওয়ান ম্যানশনের নিস্তব্ধতা ভেঙে যায়। গেটের সামনে থামে কালো রঙের একটি গাড়ি। গাড়ি থেকে দ্রুত নেমে আসে একজন পুরুষ। পুরুষটির গঠন বেশ লম্বা, তীক্ষ্ণ চোখ, তার মুখে গভীর উৎকণ্ঠার ছাপ ফুটে উঠেছে। গাড়ি থেকে নেমে ব্যক্তিটির পা যেন মাটিতে ছোঁয় না। সে এক সেকেন্ডও না দাঁড়িয়ে সোজা দৌড়ে যায় ভেতরে, সিঁড়ি বেয়ে উঠে যায় নোভার রুমের দিকে। দরজা খুলতেই তার বুকের ভেতরটা হিম হয়ে আসে। বিছানায় শুয়ে আছে নোভা। তার চোখ মুখ ফ্যাকাশে, মাথায় সাদা ব্যান্ডেজ প্যাঁচানো, নিথর শরীর পড়ে আছে বিছানায়। এক পাশে বসে আছে ডাক্তার, যে নোভার পালস চেক করছে। অন্য পাশে দাঁড়িয়ে আছে রিভ, যে বারংবার ঘাম মুছছে তার কপাল থেকে। ব্যক্তিটি এক পলকে রিভের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে ওর? কে করেছে এটা? রিভ কাপা কণ্ঠে বলে, বর্ষণ স্যার। আমি ঠিক জানি না, আমি শুধু বাগানে খুঁজে পেয়েছি ম্যামকে। রক্তে ভেজা ছিল উনার মাথা। উদ্ধৃতি চিহ্ন। বর্ষণ আর কিছু বলে না, দ্রুত নোভার কাছে যায়। ডাক্তার বসা থেকে উঠতে উঠতে বলে, চিন্তা করার কিছু নেই, অতিরিক্ত ব্লাড লসের কারণে অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি, এগুলো নিয়ে আসবেন। রিভ সম্মতি সূচক মাথা নাড়িয়ে ডাক্তারকে এগিয়ে দেওয়ার জন্য যায়।
সাথে মেডিসিনগুলো কিনে আনবে বলেও চলে যায়। বর্ষণ নোভার পাশে বসে থাকে। ড্যাশ ড্যাশ। অন্যদিকে আরব শাহরিয়ার ম্যানশনে এসে বড় বড় পা ফেলে ভেতরে ঢোকে। তার চোখ মুখ শক্ত, রাগে চোয়াল শক্ত হয়ে এসেছে। ড্রয়িং রুমের মিস্টার আজান আর মিসেস কলি বসেছিল। তারা কিছু নিয়ে আলোচনা করছিল। আরব হলরুমে ঢুকেই পাশে থাকে একটি ফুলদানি ধাক্কা মেরে ফেলে দিয়ে চিৎকার করে বলে, আপনাদের সাহস কি করে হয় মিয়াসার সাথে আমার বিয়ে ঠিক করার? উদ্ধৃতি চিহ্ন। মিস্টার আজান রেগে চিৎকার করে বলে, আরব দ্বিগুণ চেঁচিয়ে বলে, চিৎকার করবেন না, আপনার সাহস কিভাবে হয় আমার অনুমতি ছাড়া আমার বিয়ে ঠিক করতে? মিসেস কলি আরভকে শান্ত করার চেষ্টা করতে থাকে। তিনি বলেন, শান্ত হ, বাবা, আমরা বসে কথা বলি, আমার কথাটা শোন। আরব মিসেস কলির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমিও আমাকে মিথ্যে বলে ওই পার্টিতে নিলে, মম? তুমি তো জানো মা, আমি এখন বিয়ে করতে চাই না। বিয়ে নামক শব্দটা আমার পছন্দ না। মিসেস কলি ছেলেকে কি বলবেন সেই ভাষা খুঁজে পান না। পার্টির ঘটনা মনে পড়ে আরভের আন্ডারস্কোর। পার্টিতে মিস্টার আজান আর মিসেস কলিকে দেখে আরভ অবাক হয়। তখনই তার কানে ভেসে আসে এক ঘোষণা, যেটা তার জানা ছিল না। আনা সবার উদ্দেশ্যে বলে, লেডিস এন্ড জেন্টেলম্যান, আপনারা সবাই এসভি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানকে চেনেন। দ্যাট গ্রেট আজান শাহরিয়ার, তার সহধর্মিনী কলি শাহরিয়ার, তারা দুজনই এখানে উপস্থিত আছেন। আপনাদের জন্য একটা বিগ সারপ্রাইজ আছে, সেটা হলো খুব দ্রুতই মিস্টার আজান শাহরিয়ারের একমাত্র ছেলে আরভভান শাহরিয়ারের সাথে আরএম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের ছোট মেয়ের একমাত্র মেয়ে মিয়াসার বিয়ে হবে। তখনই সোনালী রঙের একটি লং গাউন পরে প্রবেশ করে 19-20 বছরের এক তরুণী। ফর্সা গায়ে সোনালী রং তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মুখে বেশি কৃত্রিমতার ছাপ নেই। গোলাপের পাপড়ির মতো ঠোঁটটি গোলাপি রঙে রাঙানো। চুলগুলো সামনের দিকে বেঁধে এক পাশে রাখা। চোখে কালো কাজল। দেখে মনে হচ্ছে আকাশ থেকে কোনো হুড়পড়ি নেমে এসেছে। যে একবার এই সৌন্দর্য দেখবে সে চোখ ফেরাতেই পারবে না। মিয়াসা লজ্জায় মাথা নিচু করে মিস্টার আমিরের পাশে এসে দাঁড়ায়। মিয়াসাকে দেখে মিস্টার আমিরের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। মিস্টার আমির মিয়াসাকে দেখে বলে, বাহ, আমার নাতনিকে তো খুব সুন্দর লাগছে। মিয়াসা লজ্জায় মাথা নিচু করে নেয়। মিস্টার আজানও হাসে মিয়াসাকে দেখে। সবাই হাতে তালি দিয়ে উঠে। আরভের মাথায় রক্ত উঠে যায় এই সব দেখে। তার বিয়ে ঠিক হয়েছে অথচ সেই জানে না। তুরান আরভকে রাখতে দেখে বলে, কাম ডাউন, ইয়েয়ার, এখানে কোনো সিন ক্রিয়েট করিস না, প্লিজ। আরভ তুরানের কথায় কোনো কর্ণপাত করে না। তার চোয়াল এখনো শক্ত, চোখে ক্রোধের আগুন জ্বলছে। সে ধীর পায়ে এগিয়ে যায় মিস্টার আজান এবং মিসেস কলির দিকে। আরভের চোখমুখ দেখে হলভর্তি অতিথিরা অবাক চোখে তাকিয়ে থাকে তার দিকে। তাদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়। আরব সরাসরি বাবার সামনে গিয়ে দাঁড়ায়। তার কণ্ঠস্বর চাপা হলেও তার ভেতরের ক্রোধ স্পষ্ট ফুটে ওঠে। সে চাপা স্বরে নিজেকে সংযত করার চেষ্টা করে বলে, ড্যাড, এটা কি হচ্ছে? আরভের প্রশ্ন শুনে মিস্টার আজান প্রথমে হাসেন, কিন্তু ছেলের চোখে রাগের তীব্রতা দেখে সেই হাসি নিমিষেই মিলিয়ে যায়। সে বুঝতে পারে আরভ রেগে আছে। সে তার রাগ সংবরণ করার চেষ্টা করছে, এই জন্য তার এত শান্ত কণ্ঠ। আরব যখন রাগ সংবরণ করার চেষ্টা করে তখনই তার এরকম শান্ত স্বর আসে, যার পরের রূপ খুব ভয়ঙ্কর হয়। মিস্টার আজান পরিস্থিতি সামলাতে শান্ত স্বরে বলেন, আরব, শান্ত হও, এখন এসব কথা বলার সময় না। পরে কথা হবে। নো, এখনই কথা হবে। রাইট নাও, রুর কণ্ঠে বলে উঠে আরব। সে আবারও বলে, আমার বিয়ে ঠিক হয়েছে অথচ আমি কিছুই জানি না। আপনার সাহস কি করে হলো এমন একটা সিদ্ধান্ত নেওয়ার? আরভকে রেগে যেতে দেখে মিসেস কলি দ্রুত আরভের কাছে গিয়ে তার হাত ধরে অনুরোধের স্বরে বলে, বাবা, প্লিজ, এখন না। সবাই দেখছে। তোর ডেডের কথা মেনে না, ড্যাড। আরব মায়ের দিকে ফিরে তাকিয়ে তিক্ত হেসে বলে, দেখুক, দেখুক সবাই, একজন চেয়ারম্যানের ছেলে নিজের ইচ্ছের বিরুদ্ধে কিভাবে বলি হচ্ছে। মম, তুমি আমাকে ঠকালে। আমাকে পার্টিতে আসতে বললে, আর এখানে এসে শুনছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বাহ! মিস্টার আজান এবার রেগে যান। তিনি সকলের সামনে ছেলের এই আচরণে অপমানিত বোধ করেন। তিনি সামান্য জোর গলায় বলেন, আরভ ভান, তুমি সীমা পার করছো। এখানে এত মানুষের সামনে তুমি আমাকে ছোট করছো কেন? আমি যা করেছি, তোমার ভালোর জন্যই করেছি। চুপচাপ মিয়াসাকে অভিনন্দন জানাও। মিয়াসা, যে এতক্ষণ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল, আরভের চিৎকার চেঁচামেচি শুনে মাথা তোলে তাকায়।
আরভের দিকে তাকিয়ে তার চোখে এক ঝলক বিস্ময়, তারপর অভিমান ফুটে ওঠে। সে তো এই মানুষটাকে ভালোবাসে, তাহলে এই মানুষটা তাকে মেনে নিতে পারছে না কেন? আরব মিয়াসার ভার্সিটির সিনিয়র। পুরো ভার্সিটির মেয়েদের কাছে স্বপ্নের রাজপুত্র সে। মিয়াসাও তার বিপরীত না। যখন জানতে পারল আরভের সাথে তার বিয়ে ঠিক হয়েছে, মেয়েটার আনন্দের কোনো সীমা ছিল না। সে আরভকে অসম্ভব ভালোবাসে, যার কোনো অন্ত নেই। অভিনন্দন, আরব গলা চড়িয়ে বলে। এরপর আবার বলে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তাকে আমি চিনি না। আর আমি এখন বিয়ে করতে চাই না। এই বিয়ে হবে না, ড্যাড। আরভের এই ঘোষণার পর হলরুমের গুঞ্জন মুহূর্তেই থেমে যায়। পিন পতন নীরবতা নেমে আসে সবার মাঝে। মিস্টার আজানের মুখ রাগে লাল হয়ে ওঠে। মিস্টার আমির এবং মিয়াসা অপ্রস্তুত হয়ে ওঠে। মিয়াসার মা বাবা আর বড় ভাই বিদেশে থাকে, তাই তারা এখন উপস্থিত নেই। মিয়াসা ছোটবেলা থেকেই মিস্টার আমিরের কাছে বড় হয়েছে। তাকে বিদেশ নিয়ে যেতে চেয়েও কেউ পারেনি, কারণ সে মিস্টার আমিরকে ছাড়া কোথাও যেতে চায়নি। পরবর্তীতে কেউ আর জোর করেনি। মিয়াসা অনেক ভদ্র, সুশীল আর মার্জিত একটি মেয়ে। এমন কোনো গুণ নেই যা মিয়াসার মধ্যে নেই। গুণবতীর সাথে রূপতীও সে। তাকে উপেক্ষা করার কোনো কারণই নেই। সেখানে আর তার দিকে একবার তাকিয়েও দেখল না। মিয়াসার ঠোঁট ভেঙে কান্না আসে। ঠোঁটে ঠোঁট চেপে সে কান্না আটকানোর চেষ্টা করে। মিস্টার আমিরের মুখের তৃপ্তির হাসি পাল্টে যায় কঠিন রেখায়। তিনি মিস্টার আজানের দিকে তাকান। মিস্টার আজান দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি আরভকে শান্ত করার জন্য তার দিকে এগিয়ে বলে, আরভ, তোমার মাথা ঠিক আছে তো? কি যা তা বলছো? আরভ এক পা পিছিয়ে শক্ত কণ্ঠে বলে, আমার মাথা একদম ঠিক আছে। আর তোমাদের এই অন্যায় সিদ্ধান্ত আমি মানব না। মিয়াসা তোমার জন্য পারফেক্ট হতে পারে বাবা, কিন্তু আমার জন্য নয়। আমি আমার জীবন নিয়ে তোমাদের কোনো খেলার পুতুল হতে দেব না। কথাটা বলেই আরভ আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে দ্রুত হলরুম থেকে বেরিয়ে যায়। তার বের হয়ে যাওয়ার দৃশ্যে সকলের চোখ তার পিছু নেয়। পার্টিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মিস্টার আজান রাগে কাঁপতে কাঁপতে মিস্টার আমিরের দিকে ফিরে কৃত্রিম হাসি নিয়ে বলেন, আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না। ও একটু মাথা গরম করে ফেলেছে। ও এখনো ছেলেমানুষ। উদ্ধৃতি চিহ্ন। মিস্টার আমির ঠান্ডা দৃষ্টিতে মিস্টার আজানের দিকে তাকান আর বলেন, আজান, আমার মনে হয় তোমার ছেলেকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল সে বিয়েটা করতে চায় কিনা। তোমার ছেলে আমার নাতনিকে সবার সামনে অপমান করল। তার কণ্ঠস্বরে স্পষ্ট ক্ষোভ প্রকাশ পায়। মিসেস কলি মিস্টার আমিরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলেন, আমরা সত্যিই লজ্জিত। প্লিজ আমাদের ক্ষমা করুন। আমি কথা দিচ্ছি, আমি আরভকে বুঝিয়ে বলবো। আরভের পেছনে পেছনে তুরানো পার্টি থেকে বেরিয়ে যায়। আরভ রেগে বাগানের এদিকে যায়। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। রাগ কন্ট্রোল করার জন্য আরভ সামনে একটি কাচের বোতল দেখতে পেয়ে দেয়ালের দিকে নিক্ষেপ করে। আর সেটাই নোভার মাথায় গিয়ে লাগে। কথাগুলো ভেবে আরভ শান্ত কণ্ঠে বলে, আমি শেষবারের মতো বলছি, আমি এই বিয়ে করব না। তুমি আরিয়া আপুর জীবনটা নষ্ট করেছ, আমার সাথেও একই কাজ আমি করতে দিব না। কথাটা বলে আরভ এক মুহূর্ত দাঁড়ায় না। গটগট করে হেঁটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যায়। এত কিছুর মাঝে কেউ আরভের মাথায় থাকা আঘাতটাকে খেয়াল করে না। আরভের মাথায় রক্ত ছিল না, কারণ আরভ সেগুলো মুছে ফেলেছে। আরভকে যেতে দেখে মিস্টার আজান চেঁচিয়ে বলে, তোমাকে এই বিয়ে করতেই হবে। আর এটাই ফাইনাল। আমিও দেখি কিভাবে তুমি এই বিয়ে আটকাও। কিন্তু আরভ দাঁড়ায় না। মিস্টার আজান দীর্ঘশ্বাস ফেলেন। তারা জানতেন এরকম কিছুই হবে। তাদের ছেলেকে তারা খুব ভালো করেই চিনে। ছেলেটাকে তারা মানুষ করতে পারেনি ভেবে তার ভেতর হতাশা কাজ করে। ড্যাশ ড্যাশ। অন্যদিকে কিছুক্ষণ পর নোভার জ্ঞান ফিরে। চোখ খুলে বর্ষণকে দেখে সে ধীরে ধীরে উঠে বসে। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হয় তার। মাথা চেপে ধরে খাটের সাথে হেলান দিয়ে বসে। নোভার জ্ঞান ফিরতে দেখে বর্ষণ খুশি হয়। সে নোভার হাতে এক গ্লাস পানি ধরিয়ে দেয়। নোভা আলতো হেসে গ্লাসের থেকে পানিটুকু খেয়ে নেয়। বর্ষণ আবার জায়গামতো গ্লাসটা রেখে দেয়। বর্ষণ এবার উৎসুক কণ্ঠে প্রশ্ন করে, ঠিক আছিস তুই? আঘাত কি করে পেলি? বর্ষণের প্রশ্ন শুনে নোভার আরভের কথা মনে পড়ে যায়। মুহূর্তেই তার চোখ মুখে কঠোরতা চলে আসে। এই ছেলেকে সে সামনে পেলে কষিয়ে কয়েকটি থাপ্পড় মারার ইচ্ছা হয় নোভার। কিন্তু বর্ষণকে তাকিয়ে থাকতে দেখে নোভা নিজেকে সামলে নেয়। এরপর বলে, হুম, ঠিক আছি। বাকি সব ঘটনা খুলে বলে বর্ষণকে। সব শুনে বর্ষণ ফিক করে হেসে দিয়ে বলে, ভাই,
তুই শেষমেশ তোর থেকে কম বয়সের একটা ছেলের সাথে মাথা ফাটাফাটি করে এসেছিস। কি দিন এলো! উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো বলে বর্ষণ তার পেটে হাত দিয়ে হাসতে থাকে। নোভা রাগী দৃষ্টিতে তাকায় সেদিকে। কিন্তু বর্ষণের এতে কোনো হেলদোল হয় না দাঁড়ি। সে অট্টহাসিতে ফেটে পড়ে। তখনই রুমে প্রবেশ করে মিস্টার আমির আর মিয়াসা। মিস্টার আমিরকে দেখে বর্ষণ ঠিকঠাক হয়ে বসে। নোভা সেদিকে তাকায় না। মিস্টার আমির গভীর কণ্ঠে বলে, তোমাকে তো দেখছি সামলানোই যাচ্ছে না। প্ল্যান করে বিয়ে ভেঙে দিলে, এখন মাথা ফাটিয়ে বসে আছো। তুমি বলেছিলে রাফিদকে পরীক্ষা করার জন্য তোমার কিছু সময় চাই, তুমি ওর সামনে নিজেকে ফুটবল প্রিটেন্ড করলে। সেটাও মেনে নিলাম, কিন্তু এখন বিয়েটাও শেষ করে দিলে। চাইছোটা কি তুমি? মিয়াসা নোভাকে চোখ দিয়ে ইশারা করে প্রশ্ন করে সে ঠিক আছে নাকি। নোভা হ্যাঁ বোঝায়। মিয়াসা স্বস্তি পায় এটা শুনে। মিয়াসা আবারও বোঝায় দাদুকে কিভাবে সামলাবে, এখন তো তোমার উপর রাগ ঝাড়বে। নোভা হাসে, যার মানে সে সামলে নিবে। মিয়াসা মিস্টার আমিরকে রুমে রেখে বাহিরে চলে যায়। জয়ও মিস্টার আমিরকে দেখে নোভাকে বাই বলে চলে যায়। অন্যদিকে রিভ এখনও ঔষধ নিয়ে আসেনি। মিস্টার আমিরের কথায় নোভা শান্ত কণ্ঠে বলে, এরকম চরিত্রহীন ছেলের সাথে আপনি আমার বিয়ে দিতে চান? মিস্টার আমির চুপ হয়ে যায় নোভার কথা শুনে। নোভা হাসে এটা দেখে। মিস্টার আমির গম্ভীর কণ্ঠে বলে উঠে, সেটা বাদ দিলাম। তোমার 25 বছর হতে আর 1 মাস বাকি আছে। তোমাকে আমি বলেছিলাম তোমার 25 বছর হওয়ার আগে বিয়ে করতে হবে। তাহলেই তুমি সিওর পদ পার্মানেন্টলি পাবে। নোভা সামান্য বিরক্তি নিয়ে বলে, আমি আপনাকে করবার বলেছি, দাদু। আমি বিয়ে করতে চাই না। আর আপনার সিওর পদও আমার লাগবে না। তুমি সেই স্বপ্নটা পূরণ করতে চাও না? নোভা চুপ হয়ে যায় স্বপ্নের কথা শুনে। মিস্টার আমির আবার বলেন, তুমি সিও না হলে এই স্বপ্নটা পূরণ করতে সারা জীবন লেগে যাবে। টাকা ছাড়া স্বপ্ন পূরণ হয় না, জানো না? মানি ইজ পাওয়ার। নোভা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এখানে এসেই সে আটকে যায়। যার ফয়দা মিস্টার আমির নেন। মিস্টার আমির আর কিছু বলে না নোভার শরীর খারাপ দেখে। নোভাকে বিশ্রাম নিতে বলে চলে যান। নোভা মিস্টার আমিরের যাওয়ার দিকে অপলক তাকিয়ে থাকে। সে আর কিছু না ভেবে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। রিভকে মেসেজ করে দেয় ঔষধ কালকে সকালে দিতে। এখন সে ঘুমাবে। ড্যাশ ড্যাশ। পরের দিন সকালে আরব নাস্তার টেবিলে বসে নাস্তা করার জন্য। মিস্টার আজান আর মিসেস কলি আগে থেকেই সেখানে বসা ছিল। সার্ভেন্টরা এসে খাবার সার্ভ করে দেয়। আরব খেতে খেতে বলে, আমি কয়েকদিনের জন্য আমেরিকায় চাচ্চুর কাছে যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। মিস্টার আজান রেগে বলে, মানে কি? তুমি আমাদের এই বিষয়ে কিছু জানালে না কেন? জানানোর প্রয়োজন বোধ করিনি। সোজাসাপটা উত্তর আরভের। মিসেস কলি আরভকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু আরভ কোনো কিছু না বলে চলে যায়। মিসেস কলি কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলেটা কবে দায়িত্ববান হবে? মিস্টার আজান মনে মনে একটা কৌশল ভেবে নেন। এরপর তার মুখে হাসি ফুটে ওঠে। আরভ কোনো কথা না বলে নীরবে নাস্তা শেষ করে উঠে দাঁড়ায়। মিস্টার আজানের শেষ হুঙ্কার তার কানেও পৌঁছায়নি, কারণ সে তখন অন্য চিন্তা নিয়ে ব্যস্ত ছিল। আমেরিকায় চাচ্চুর কাছে যাওয়াটা তার কাছে আপাতত এই পরিস্থিতি থেকে পালানোর একমাত্র রাস্তা মনে হচ্ছিল। মিসেস কলি কান্নার দমকে সোফার এক কোণে লুটিয়ে পড়তেই মিস্টার আজান তার দিকে এগিয়ে এসে শান্ত করেন। চোখ মুছে মিসেস কলি হতাশ কণ্ঠে বলেন, কি হবে আজান? ছেলেটা তো চলেই গেল। বিয়েটা কি তবে ভেঙে যাবে? হঠাৎই মিস্টার আজানের মুখে চতুর হাসি ফুটে ওঠে। তিনি বলেন, ভেঙে যেতে দেব কেন? আরভকে বাগে আনার একটাই রাস্তা আছে, আর সেটা হলো তুমি। আজান ফিসফিস করে তার কৌশল ব্যাখ্যা করে বলে, তুমি গুরুতর অসুস্থ হওয়ার নাটক করো। এমন কিছু, যা শুনলে আরব সাথে সাথেই ফিরে আসে। তুমি জানো, ও তোমাকে ছাড়া থাকতে পারে না। ওর কাছে তোমার চেয়ে দামি আর কিছু নেই। শোনামাত্র মিসেস কলির চোখ ঝলমল করে ওঠে। এটা সঠিক না হলেও এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। এই বিয়েটা হওয়া তাদের জন্য খুবই প্রয়োজন। কথাটা শোনামাত্র মিসেস কলির চোখ ঝলমল করে ওঠে। এটা সঠিক না হলেও এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। এই বিয়েটা হওয়া তাদের জন্য খুবই প্রয়োজন। মিস্টার আমির মিস্টার আজানের আপন চাচা হন। অনেক বছর আগে তার বাবা মিস্টার আইমান আর মিস্টার আমিরের সম্পর্ক পারিবারিক ঝামেলার কারণে ভেঙে যায়। তাদের দুজনের সমস্যা ছিল ব্যবসা নিয়ে। এই সূত্র ধরেই দুই ভাই আলাদা হয়ে যায়। একে অপরের সাথে বছরের পর বছর কথা বলে না। আজও দুজন দুজনের সাথে কথা বলে না।
মিস্টার আজান তার বাবা মিস্টার আয়মানের আর মিস্টার আমিরের এই বিরোধ মিটানোর জন্যই দুই পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাইছে। এতে তাদের ব্যবসারও অনেক লাভ হবে। দুই কোম্পানি এক হয়ে কাজে করলে তারা আরও খ্যাতি অর্জন করতে পারবে। পরিবারের ঝামেলাও মিটে যাবে। এই জন্যই তাদের এত কিছু করা। ড্যাশ ড্যাশ। আরব রাস্তা দিয়ে খুব দ্রুতগতিতে তার R15 বাইক নিয়ে ছুটছে। মাথায় ব্ল্যাক হেলমেট, গায়ে ব্ল্যাক শার্ট, যা বাতাসের সংস্পর্শে এসে এলোমেলো হয়ে যাচ্ছে। কোনো কিছু নিয়ে রেগে থাকলে আরব সবসময় এরকম করে। বাইক নিয়ে অজানা গন্তব্যে বেরিয়ে পড়ে রাস্তায়। দাড়ি হাতে মৃত্যু নিয়ে বাইক রাইড করে সে। আরভে চায় না এখন বিয়ে করতে। বিয়ে নামক শব্দটা তার পছন্দ না। জীবনে বিয়ে নিয়ে এত কিছু দেখার পর, জন্মের পরপরই সে দুটো অসফল বিয়ে দেখেছে। এরপর থেকে তার বিয়ের প্রতি অনীহা সৃষ্টি হয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে আরব বাইক রাইড করতে থাকে। অন্যদিকে নোভা অফিসে যাচ্ছিল গাড়ি দিয়ে। রিভ গাড়ি ড্রাইভ করছে। পেছনের সিটে বসে আছে নোভা আর মিয়াসা। মিয়াসা ভার্সিটিতে যাবে তাই নোভার সাথে এসেছে। সহসা একটি বাইককে সামনে থেকে ছুটে আসতে দেখে রিভ তৎক্ষণাৎ ব্রেক কষে। সামনের বাইকের মালিকও থামিয়ে নেয় বাইকটিকে। একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। মিয়াসা আর নোভা হঠাৎ ব্রেকে সামনের দিকে হেলে যায় খানিকটা। নোভা সামনে তাকাতেই হেলমেট পরা বাইকারকে দেখে তার মাথা গরম হয়ে যায়। নোভা আর রিভ গাড়ি থেকে নেমে পড়ে। আরভ হেলমেট খুলে বাইক থেকে নেমে যায়। সে ভাবতে পারেনি কোনো গাড়ি সামনে এসে পড়বে। রিভ আরভকে বলে, সাবধানে বাইক চালাতে পারেন না? আরভ বুঝতে পারে দোষটা তারই ছিল। কিন্তু তবুও তার মধ্যে অনুতপ্ততা নেই। হেলমেট খুলে সেটা বাইকের উপর রাখে। এরপর সে চুলগুলো এক হাত দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে নির্বিকার ভঙ্গিতে বলে, সরি। নোভাও এতক্ষণে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। আরভকে দেখে নোভার রাগ হয়। এই বেয়াদব ছেলেটা আবার তার সামনে এসে দাঁড়িয়েছে। আরভ নোভাকে দেখে বেশ অবাক হয়। কালকে রাতের সমস্ত ঘটনা মনে পড়তেই তার চোয়াল শক্ত হয়ে আসে। নোভা আর আরভ একে অপরকে খেয়ে ফেলা দৃষ্টি নিক্ষেপ করে একসাথে বলে উঠে, ইউ। রিভ অবাক হয়ে তাকায় দুজনের দিকে। সে বুঝতে পারে এরা দুজন হয়তো পরিচিত। কিন্তু নোভা তো এই ব্যাপারে তাকে কিছু বলেনি। রিভ অবাক হয়ে বলে, ম্যাম, আপনি উনাকে চিনেন? রিভের প্রশ্ন শুনে দুজনেই নিজেকে সামলে নিয়ে গম্ভীর স্বরে একসাথে বলে উঠে, না। রিভ একবার নোভার দিকে তো আরেকবার আরভের দিকে তাকায়। যাই প্রশ্ন করছে এরা একসাথে উত্তর দিচ্ছে দেখে রিভ চমকায়। নোভা রেগে বলে, রাস্তায় গাড়ি কিভাবে চালাতে হয় জানো না? মানুষকে আঘাত করে সরি বলার অভ্যাস আছে নাকি তোমার? আমি বিনা কারণে কাউকে আঘাত করি না। কালকেরটাও মিস্টেক ছিল, আজকেরটাও মিস্টেক। কিন্তু তুমি তো ইচ্ছে করে মানুষকে আঘাত করো। আবার আমাকে বলছো? শাট আপ, বেয়াদব। তুমি বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। সেটা কালকেই বুঝতে পেরেছি আমি। ইউ শাট আপ। আমার ব্যাপারে তুমি জানো কতটুকু? দুজনই কথায় কথায় তর্ক লেগে যায়। রিভ বেচারা এদের মাঝে ফেঁসে যায়। রিভ একটু বিস্মিত ও হয় বটে নোভাকে এভাবে ঝগড়া করতে দেখে। আজ পর্যন্ত সে নোভাকে এভাবে বাচ্চাদের মতো কারো সাথে ঝগড়া করতে দেখেনি। রিভ অবাক হয়ে তাদের তর্কাতর্কি দেখতে থাকে। নোভা আর কিছু বলতে নিলে মিয়াসা আসে তাদের সামনে। মিয়াসা এতক্ষণ গাড়িতে বসেছিল। কিন্তু পরিচিত কণ্ঠস্বর শুনে সে নেমে এলো। আরভকে দেখে মিয়াসা অবাক হয়ে বলে, আরভ। মেয়েলি কণ্ঠস্বর শুনে ঝগড়া বাদ দিয়ে আরভ পাশ ফিরে তাকায়। মিয়াসাকে দেখে তার ভ্রুজোড়া কুঁচকে যায়। নোভা আর রিভ অবাক হয় মিয়াসার মুখে আরভের নাম শুনে। নোভা বুঝতে পারে মিয়াসা আরভকে চিনে। সে এটাও বুঝতে পারে ওর নাম আরভ। তখনই নোভার মনে পড়ে আরভ নামটা সে কোথাও শুনেছে। মাথায় একটু জোর লাগাতেই নোভার মনে পড়ে আরভভান শাহরিয়ারের সাথে মিয়াসার বিয়ের কথা হচ্ছিল। এই সেই আরভভান শাহরিয়ার। নোভা ভেবে পাচ্ছে না তার দাদু কি আর কোনো ছেলে পেল না মিয়াসার জন্য। নোভা শক্ত চোখে তাকায় আরভের দিকে। মিয়াসাকে দেখে আরভের মনে পড়ে কালকে পার্টিতে সে শুনেছিল যে নোভা মিস্টার আমিরের নাতনি। সেই অনুযায়ী সে মিয়াসার বোন হবে। কথাটা আরভের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু আরভ যতটুকু জানে মিয়াসারা দুই ভাই বোন। শিওর হওয়ার জন্য নোভার দিকে ইশারা করে আরভ শান্ত স্বরে জিজ্ঞাসা করে, হু ইজ সি, মিয়াসা? মিয়াসা সামান্য হেসে বলে, আমার বড় আপু। মিয়াসার মুখে বড় আপু কথাটা শুনে আরভ সামান্য চমকে বলে, হোয়াট? তোমার বড় আপু? আর ইউ সিরিয়াস, মিয়াসা? ইজ সি ইউর এল্ডার সিস্টার? বাট হাউ? নোভা আর রিভ ভ্রু কুণ্ঠিত করে তাকায় আরভের দিকে। আরভের এরকম চমকানোর মানে তারা ঠিক ঠাহর করতে পারছে না।
তারা বুঝার চেষ্টা করছে আরভের হাবভাব। আরভের চমকে যাওয়াতে মিয়াসা কিছুটা ভড়কে যায়। এরপর জোরপূর্বক হেসে বলে, হ্যাঁ, আমার খালাতো বোন সে। আমার থেকে 4 বছর আগে জন্মগ্রহণ করেছে, সেই অনুযায়ী বড়ই তো হলো। আপনি এত চমকাচ্ছেন কেন? আরব টাস্কি খেয়ে যায় মিয়াসার কথা শুনে। তার মাথা থেকে রাগ উবে যায়। নেমে আসে একরাশ স্তব্ধতা। সে তীক্ষ্ণ নজরে তাকায় নোভার দিকে। নোভার গায়ে ব্ল্যাক টি শার্ট, এর উপর ব্ল্যাক জ্যাকেট, সাথে ব্ল্যাক ঢিলেঢালা প্যান্ট। চুলগুলো উঁচু করে বাঁধা, সামনে কিছু চুল ছোট করে কাটা। মুখে কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই। উজ্জ্বল শ্যামলা গায়ে রোদের আলো পড়ে মুখটা আরো উজ্জ্বল করে তুলেছে। চোখের মণিগুলো ব্রাউন কালার, সূর্যের রশ্মি সেটাকে আকর্ষণীয় করে তুলেছে। সে আরেকবার নোভাকে পরখ করে নেয় গভীরভাবে। এরপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, বয়স কত? কার? না বুঝে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলে মিয়াসা। তোমার বোনের। গম্ভীর কণ্ঠে বলে আরব। জি, মানে 24 বছর 11 মাস। ও, আই সি। ছোট করে বলে আরব। মিয়াসসহ কেউই বুঝতে পারছে না আরবের কথার মাথা মন্ডু। নোভা বিরক্তি নিয়ে বলে, রিভ, চলো। বেয়াদবদের সাথে কথা বলে সময় নষ্ট করার মানে হয় না। নোভার কথায় আরভের মাথা আবার গরম হয়ে যায়। সে রেগে বলে, তুমি বেয়াদব কাকে বললে? হাউ ডেয়ার ইউ? আমি তোমার থেকে বয়স আর সম্পর্ক দুইটাতেই বড়। আপনি বলতে শিখো। উদ্ধৃতি চিহ্ন। রেগে বলে নোভা। কথাটা বলে নোভা গাড়িতে গিয়ে বসে। রিভ আর মিয়াসাও তার পিছন পিছন গিয়ে গাড়িতে বসে। তারা চলে যায় নিজ গন্তব্যে। আরব রাগে বাইকে লাথি দিয়ে বলে, আপনি, মাই ফুট, আই ডোন্ট কেয়ার। কথাটা বলে আরব আবার বাইকে উঠে বসে। হেলমেটটা মাথায় পড়তে নিতেই সশব্দে ফোনটা বেজে ওঠে। আরব বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। ইচ্ছে না হওয়া সত্ত্বেও ফোন রিসিভ করে সে। ভ্রু কুঁচকে কল রিসিভ করতেই ওদিক থেকে ব্যস্ত, কাপা কণ্ঠে মিস্টার আজান বলে উঠে, আরব, কোথায় তুমি? রাস্তায় আছি। কি হয়েছে? বিরক্তি নিয়ে বলে আরব, এখনই বাসায় আসো। তোমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আরবের চোখের মনি বিস্তৃত হয়ে যায় মিসেস কলির অসুস্থতার কথা শুনে। ভয়ে গলাটা শুকিয়ে আসে তার। সে বিচলিত কণ্ঠে বলে, কি বলছো তুমি? মা অসুস্থ? হ্যাঁ, হঠাৎই বুক ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ডাক্তারের জন্য ফোন করেছি, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসো। এক মুহূর্তও দেরি করল না আরব। ফোনটা কেটে ফেলে সে। হৃদস্পন্দন যেন দ্রুততর হতে লাগে তার। তার ভিতরে রাগ, অস্থিরতা, সবকিছু মিশে এক অজানা ভয় পরিণত হল। বাইকের গতিপথ পরিবর্তন করে বাইক স্টার্ট দেয় সে। শাহরিয়ার ম্যানশনের দিকে যেতে থাকে। ড্যাশ ড্যাশ। আরব বাইক থেকে নেমে হন্তদন্ত হয়ে ছুটে মিসেস কলির রুমে প্রবেশ করে। মিসেস কলি বিছানায় শুয়ে আসে। পাশেই ডক্টর দাঁড়িয়ে আছেন। মিস্টার আজান আর মিস্টার আইমানের আর মিসেস জমিলার চোখে মুখে চিন্তার ছাপ। আরভকে দেখে তারা সেদিকে ফিরে তাকায়। আরব মিসেস জমিলাকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, গ্র্যানি, মমের কি হয়েছে? ঠিক আছে। মিসেস জমিলা ডুকরে কেঁদে ওঠেন। সবাইকে চুপ থাকতে দেখে আরব এবার ডক্টরকে জিজ্ঞেস করে, মমো ঠিক আছে? উনার হঠাৎ কি হলো? উনি বেশি মানসিক চাপ নিতে পারেননি, তাই এরকম হয়েছে। উনাকে মানসিক চাপ দেওয়া একদমই যাবে না। আমি আজ উঠি। কোনো সমস্যা হলে বলবেন। সবাই মাথা নাড়ায়। মিস্টার আজান ডক্টরকে এগিয়ে দিয়ে আসতে যান। মিস্টার আইমান বলে, চিন্তা করিস না, দাদু ভাই। ঠিক হয়ে যাবে সব। আরব কিছু বলে না দাঁড়ি। চুপচাপ মায়ের শিয়েরের কাছে বসে। মিসেস কলি কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলে তাকায়। আরব মাকে চোখ খুলতে দেখে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ঠিক আছো, মমো? এখন কেমন লাগছে শরীর? মিসেস কলি ধীর কণ্ঠে বলে, ভালো, বাবা। তুই তোর চাচ্চুর কাছে যাস না, বাবা। এই বিয়েটা করে নে। দুই পরিবার এক হয়ে যাবে। আমাদের বিজনেসের জন্য বিয়েটা খুব প্রয়োজন। মায়ের কথাটা শোন, বাবা। মিয়াসা মেয়েটা ভালো। তোর জন্য একদম পারফেক্ট। আরব মায়ের কথা শুনে রেগে উঠে দাঁড়ায় আর শক্ত কণ্ঠে বলে, তুমি অন্য কিছু করতে বলো, আমি করব, মমো। কিন্তু বিয়ে কখনোই না। মিসেস কলি জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, আমার শেষ ইচ্ছাটা রাখো, বাবা। মিসেস কলির অবস্থা খারাপ হতে দেখে আরব না চাওয়া সত্ত্বেও রাজি হতে হয়। আরব শান্ত কণ্ঠে বলে, আমি রাজি, মা। শুধুমাত্র তোমার জন্য রাজি হচ্ছি আমি। এর থেকে বেশি কিছু আশা করো না। মিসেস কলি তৃপ্তির হাসি দেয়। এতে মিস্টার আইমান খুশি হয় না। সে চায় না আরব নিজের অমতে বিয়ে করুক। কিন্তু এখানে উনার কিছু করার নেই।
তিনি ঠান্ডা কণ্ঠে বলেন, আমিরকে জানিয়ে দিতে বলো যে আরব বিয়েতে রাজি। মিসেস জমিলা খুশি হয় মিসেস কলির পাশে গিয়ে বসে। আরব কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। সে জানে তার মা মিথ্যে অভিনয় করছে, এইটুকু সে বোঝে। কিন্তু মার খুশির জন্য সে এই বিয়েতে রাজি হয়েছে। ড্যাশ ড্যাশ। নোভা অফিসে নিজের কেবিনে বসছ, ল্যাপটপে কিছু কাজ করছিল মনোযোগ সহকারে। রিভ গেছে তার জন্য কফি আনতে। তখনই কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে বর্ষণ। নোভা এক পলক বর্ষণের দিকে তাকিয়ে আবারও কাজে মনোযোগ দেয়। বর্ষণ নোভার সামনের চেয়ারে বসে। এরপর টেবিলে থাকা একটা পেপার ওয়েট উঠিয়ে সেটা নাড়াচাড়া করতে করতে বলে, এত কাজ করিস কেন ইয়ার? বিরক্ত হোস না? নোভা বর্ষণের দিকে না তাকিয়েই বলে, তুই এত ফালতু বকবক করে যদি বিরক্ত না হোস, তাহলে আমিও কাজ করে বিরক্ত হই না। বর্ষণ নাক মুখ কুঁচকে বলে, তোর সাথে কথা বলে পারা গেল না। এখন বল তোর বিয়ের কি খবর? আর তো মাত্র 1 মাসের মতো বাকি। নোভা এবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বর্ষণের দিকে তাকায়। এরপর চিন্তিত কণ্ঠে বলে, সেটাই ভাবছি। আমি পার্মানেন্ট কাউকে তো চাইছি না। 6 মাসের মতো নাটক করলেই হবে। তুই তো জানিসই আমি বিয়ে করতে চাই না। দাদুর ব্ল্যাকমেইলের জন্য শুধু করতে হচ্ছে। দাঁড়ি, বুঝতে পারছি না কি করব। কথাগুলো বলতে বলতে নোভা কাচের দেয়ালের সামনে দাঁড়ায়। দৃষ্টি তার ব্যস্ত শহরে। বর্ষণও এবার সিরিয়াস হয়। সে তো জানে নোভা কেন বিয়ে করতে চায় না আর কেনই বা বিয়ে করতে বাধ্য হচ্ছে। বিয়েটা না করলে নোভা তার অপূর্ণ স্বপ্নটা পূরণ করতে পারবে না। নোভার প্রাণের থেকেও তার কাছে স্বপ্নটা পূরণ করা বেশি গুরুত্বপূর্ণ। এটা বর্ষণ জানে। বর্ষণও এবার গভীর চিন্তায় মগ্ন হয়। কিছুক্ষণ এভাবেই অতিবাহিত হয়। হঠাৎ বর্ষণ উৎসাহিত হয়ে বলে উঠে, তোর সামনে এত ভালো একটা পাত্র থাকতে এত চিন্তা করছিস কেন? নোভা বর্ষণের দিকে তাকায়। ভ্রু কুঁচকে তাকিয়ে বুঝার চেষ্টা করছে বর্ষণ আসলে কি বুঝাতে চাইছে। কিন্তু সে অনেকক্ষণ প্রয়াস করেও বুঝে উঠতে পারে না। নোভাকে তাকিয়ে থাকতে দেখে বর্ষণ একটু ভাব নিয়ে বসে। এরপর হাতে থাকা ব্ল্যাক সানগ্লাসটা চোখে লাগাতে লাগাতে বলে, এই যে। নিজের দিকে তাকিয়ে ইশারা করে বলে বর্ষণ। নোভা বিরক্তি নিয়ে বলে, মজা করিস না। মজা করার মুডে নেই আমি। বর্ষণ সানগ্লাসটা চোখ থেকে খুলে নোভার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমি সিরিয়াস, ইয়ার। এই আইডিয়াটা আগে কেন মাথায় আসলো না? তাহলে এত কিছু হতোই না। নোভা ভ্রু কুঁচকে বলে, কিসের আইডিয়া? বর্ষণ বলতে শুরু করে, দেখ, তুইও বিয়ে করতে চাস না কিন্তু বাধ্য হচ্ছিস করতে। আর এটা আমি জানি যে কেন তুই বিয়ে করতে চাস না, কিন্তু অন্য কোনো ছেলে তো জানে না। অন্য কারো সাথে তোর বিয়ে হলে সে তোর স্বামীর অধিকার চাইবেই, যেটা তোর জন্য খুব খারাপ হবে। কিন্তু আমি সেই জায়গায় হলে কখনোই সেটা করব না। পরবর্তীতে আমরা ডিভোর্স নিয়ে নিব। কারণ হিসেবে আমি অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছি এই এক্সকিউজ দিয়ে দিব। ইউ নো, আই এম এ প্লেবয়। এটাতে কেউ সন্দেহও করবে না। তোর কাজও হয়ে যাবে। অন্য কাউকেও স্বামী হিসেবে মানতে হবে না। তুইও খুশি আর তুই খুশি হলে আমিও খুশি। নোভা মনোযোগ সহকারে বর্ষণের কথা শুনে এরপর হঠাৎই লাফিয়ে উঠে বর্ষণকে জড়িয়ে ধরে আর উৎফুল্ল স্বরে বলে, ইউ আর জিনিয়াস, ভাই। আগে কেন বললি না, মরকট? তাহলে এতদিন আমার এত নির্ঘুম রাত কাটাতে হতো না। কথাটা বলে নোভা বর্ষণকে ছেড়ে দেয়। বর্ষণ হাবভাব নিয়ে বুক ফুলিয়ে দাঁড়ায়। সেটা দেখে নোভা হাসে। বর্ষণ অবাক হয় না নোভার হাসি দেখে। সে তৃপ্তি নিয়ে নোভার হাসির দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা আজ কত বছর হাসে না। কে বলবে এই মেয়েটা কত বড় একটা ট্রমা সহ্য করেছে। ভাবলেও বর্ষণের বুক কেঁপে উঠে। একটা ঘটনা মেয়েটাকে আজ এত শক্ত করে রেখেছে। তার আর রিভের কাছেই শুধু মেয়েটা একটু হাসে। তাও মাঝে মাঝে। নোভার মুখে একটু হাসি ফুটানোর জন্য বর্ষণ তার প্রাণটাও দিয়ে দিতে পারে। রিভও এতক্ষণে কফি নিয়ে নোভার কেবিনে পৌঁছেছে। নোভাকে হাসতে দেখে রিভ আর বর্ষণ দুজনই মুগ্ধ দৃষ্টিতে তাকায়। তাদের চোখে মুখে প্রশান্তি নেমে আসে। ড্যাশ ড্যাশ। রাত 8টার দিকে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে নোভা। আজ কাজ তাড়াতাড়ি শেষ হয়েছে বলে দ্রুত বাড়ি চলে এসেছে। রিভ নোভাকে পৌঁছে দিয়ে এক কাজে গেছে। সে আজ বাড়ি ফিরবে না। রিভ নোভার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ায় সে এই বাড়িতেই থাকে। এখন আর নোভার কোথাও যাওয়ার নেই, তাই নোভাও আর না করেনি। ড্রয়িং রুমে প্রবেশ করে নোভা সবকিছু অন্ধকার দেখতে পায়। নোভা বেশ অবাক হয় সবকিছু অন্ধকার দেখে। সে সাবধানে পা ফেলে সমস্ত লাইট জ্বালিয়ে দেয়।
এরপর হাঁটা ধরে সিঁড়ির দিকে, কিন্তু হঠাৎ সোফায় কাউকে পায়ের উপর পা তুলে 2 হাত সোফায় ছড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নোভার দিকে তাকিয়ে বসে আছে দেখে ভয়ে নোভা আঁতকে ওঠে। পরক্ষণেই রেগে বলে, তুমি এখানে কি করছো? তোমার সাহস কি করে হয় এখানে আসার? রাগে জ্বলন্ত চোখে নোভা বলে উঠে, তুমি এখানে কি করছো? তোমার সাহস কি করে হয় এখানে আসার? নোভার কথা শুনে আর্ভ ঠোঁটের কোণে এক প্রকার তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে নোভার চোখে চোখ রেখে বলে, এই আর্ভভান শাহরিয়ারের সাহস সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, মিস হুয়াটেভার। আর্ভের হেয়ালি পোনায় নোভার মুখের রং রাগে গাঢ় লাল হয়ে ওঠে। রাগী স্বরে বলে সে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আর্ভ এবার বসা থেকে ধীর পায়ে উঠে দাঁড়ায়। পকেটে 2 হাত গুজে ধীরে ধীরে নোভার সামনে এসে থামে। তার চোখে বিদ্রূপের রেখা ফুটে ওঠে। এরপর ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, নো, আই ডোন্ট নো। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? এই আর্ভভান শাহরিয়ার বড় ছোট মানে না। তাই তোমার এই সস্তা উপদেশ নিজের কাছেই রাখো। আমাকে শেখাতে এসো না। আর্ভের কথায় নোভার ক্রোধে বুক জ্বলে ওঠে। মনে মনে সে দীর্ঘশ্বাস ফেলে সে। এই নিয়ে তৃতীয়বার তার এই ছেলেটির সাথে দেখা। এর মধ্যেই বুঝে গেছে সে, ছেলেটি কি পরিমাণ উদ্ধত। যেই ছেলে নোভা বড় জেনেও তার সাথে এভাবে কথা বলতে পারে, সে কতটা ভদ্র হতে পারে নোভা বুঝে গেছে। নিজের মর্জি ছাড়া আর কিছুই মানে না সে। কেউ কিছু বললে শুনে না, বরং বিদ্রূপ করে। নোভার চোখে এক মুহূর্তে ভেসে ওঠে মিয়াসার মুখটি। মিয়াসা শান্ত, সংযত ও ধৈর্যশীল একটি মেয়ে। আর এই ছেলেটা, আগুনের মতো উত্তপ্ত। পানি আর আগুন একসাথে টিকবে কিভাবে, ভেবে পায় না নোভা। এই বিষয়ে তাকে একবার মিয়াসার সাথে কথা বলতে হবে। নোভাকে ভাবতে দেখে আর্ভ এক হাত পকেট থেকে বাহির করে বুক টানটান করে দাঁড়িয়ে হঠাৎ তুড়ি মেরে বলে, এই যে, মিস, কোন ভাবনার দেশে হারিয়ে গেলেন? আর্ভের কথায় নোভা চমকে ফিরে তাকায়। নিজেকে স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলে, এনিওয়ে, তুমি এখানে করছোটা কি? আর্ভ বিরক্ত ভঙ্গিতে বলে, 2 পরিবার আজ ডিনারের প্ল্যান করেছে। তোমার অ্যাসিস্ট্যান্ট নাকি ব্যস্ত, তাই তোমাকে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে আমার উপর। নোভা অবাক হয় আর্ভের কথা শুনে। কেউ তো তাকে জানায়নি কিছু। তারপরই তার মনে পড়ে তার ফোন তো সাইলেন্টে ছিল। নিশ্চয়ই কল গিয়েছিল। কিন্তু হঠাৎ ডিনারের পরিকল্পনা কেন? কোনো বিশেষ কারণ? তার চিন্তার ভেতর আর্ভের ঠান্ডা কণ্ঠ ভেসে আসে। এত ভাবছ কেন? আমার আর মিয়াসার বিয়ে ঠিক হওয়ার আনন্দে এই ডিনার। নোভা এইবার হতবাক হয়। মনে মনে ভাবে এই ছেলে কিভাবে বুঝল সে ঠিক এখন কি ভাবছে। আর্ভ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে হাঁটতে আদেশের স্বরে বলে, ফাস্ট আসো। আমার কারো জন্য অপেক্ষা করার অভ্যাস নেই। নয়তো ফেলে চলে যাব। আর্ভের কথা শুনে নোভা দাঁত চেপে নিজেকে সামলে নেয়। যতই হোক, ছেলেটা তার থেকে বয়সে ছোট। তার সাথে তর্কে নামাটা নিজের সম্মান কমানো। আর কিছু না ভেবে নীরবে তার পেছনে হাঁটতে থাকে। গাড়িতে দুজন পাশাপাশি বসে, কিন্তু নিঃশব্দ দুজনই। কেউ কারো সাথে কথা বলছে না। দুজনই নিজের নিজের অ্যাটিটিউড নিয়ে ব্যস্ত। তাদের পরিচয়ও হয়নি এখনো, কথা হবে, আলাপ হবে। প্রথম দেখাটাই দুজনের খুব বাজে ভাবে হয়েছে। এর প্রভাব এখনো দুজনের মাঝে বিদ্যমান। কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভেতর নেমে আসে অদ্ভুত এক নিস্তব্ধতা। যেন 2টি চলমান মূর্তি পাশাপাশি বসে আছে। নোভার দৃষ্টি বাইরে, আলো ঝলমলে শহরটার দিকে তাকিয়ে আছে সে। আর আর্ভ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। অবশেষে গাড়ি এসে থামে এক 5 স্টার রেস্টুরেন্টের সামনে। দুজনই একসাথে নামে, কোনো কথা নয়। শুধু ঠান্ডা দৃষ্টি বিনিময় করে দুজন। ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় মিস্টার আমির, মিস্টার আজান, মিস্টার আয়মান, মিসেস কলি, মিয়াসা আর তুরান বসে আছে। তুরান আর্ভের মামাতো ভাই সম্পর্কে। মিসেস জমিলার শরীর খারাপ থাকায় সে আসতে পারেনি। নোভাকে দেখে মিস্টার আমিরের মুখ গম্ভীর হয়ে ওঠে। সে গম্ভীর কণ্ঠেই বলে, তুমি করোটা কি, মীর? এত কল দিয়েছি, একবারও রিসিভ করনি। নোভা বসতে বসতে শান্ত কণ্ঠে বলে, সরি, দাদু, মোবাইল সাইলেন্ট ছিল। মীর নাম শুনে উপস্থিত সবাই থমকে যায়। শুধু মিয়াসা আর আর্ভ ছাড়া। আর্ভের চোখে কোনো ভাব নেই। এইসব জিনিস নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এমনিতেই সবকিছু তার কাছে একঘেয়ে লাগছে। পরিস্থিতি হালকা করতে মিয়াসা মিষ্টি হেসে বলে, আসলে, নোভা আপুকে দাদু মীর বলেই ডাকে। উনার নিকনেম এটা। আর পুরো নাম নোভা নওয়ান মীর। সবাই তখন একে অপরের দিকে তাকায়। মিস্টার আজান গলা খাকারি দিয়ে বলে, তাহলে আর্ভ আর মিয়াসার বিয়ের তারিখটা ঠিক করে ফেলি আজই।
কথাটা শুনে সবাই সম্মতি জানায়। মিয়াসা লজ্জায় মাথা নিচু করে ফেলে। মিস্টার আইমান ধীরস্বরে বলেন, তাড়াহুড়ো করে লাভ নেই, ওদের একে অপরকে জানার সময় দাও। কিন্তু মিস্টার আমিরের কণ্ঠ দৃঢ়। সে দৃঢ়ভাবে বলে, জানার কিছু নেই, বিয়ের পরই সব জানা যাবে। মিস্টার আইমান তীক্ষ্ণ দৃষ্টিতে মিস্টার আমিরের দিকে তাকিয়ে বলে, তুই সবসময় নিজের মতো সবাইকে চালাতে চাস, আমির। তোর মতো আজানো তাই। তাদের তর্কে বাতাস ভারী হয়ে আসে। পরিস্থিতি সামলাতে মিস্টার আজান বলেন, দুজনই ঠিক আছেন, আগে এনগেজমেন্টটা হয়ে যাক, বিয়ে পরে ঠিক করব। মিস্টার আজানের কথায় সবাই সম্মত হয়। তখন মিসেস কলি বলেন, নোভার বিয়েও তো বাকি। মিয়াসার বড় বোনের বিয়ে না দিয়ে ছোট্টার বিয়ে দেওয়া খারাপ দেখায় না। নোভা আর আরব এতক্ষণ পর্যন্ত নীরব ছিল। তারা নিজের ফোনে নিমগ্ন ছিল। এইসব কথাবার্তা তাদের কান পর্যন্ত পৌঁছায়নি, কারণ তাদের আগ্রহ নেই। কিন্তু নোভার বিয়ের প্রসঙ্গ আসতেই দুজনেই চোখ তুলে তাকায়। মিস্টার আমিরের মুখ গম্ভীর হয়ে যায়। শুধু তিনিই জানেন তার নাতনি প্রতিজ্ঞা করেছে সারা জীবন বিয়ে করবে না। এটা এনাদের কিভাবে বলবে? মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে নোভা মৃদু হেসে বলে, আমার বিয়ের জন্য অপেক্ষা করতে গেলে আপনার ছেলের মনে হয় আর বিয়ে হবে না, আন্টি। আমার বিয়ে আদৌ হবে নাকি, কেউ জানে না। মিস্টার আমির দীর্ঘশ্বাস ফেলেন। ঠিক যেমনটা তিনি ভেবেছিলেন, নোভা তাই বলল। আরভ মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে নোভার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে এবার ঠোঁট বাঁকিয়ে বলে, সমস্যা নেই, আমার বিয়ে করার তাড়া নেই। সো, ডোন্ট ওয়ারি। চারদিকের চোখ এবার একসাথে ঘুরে পড়ে তাদের দুজনের ওপর। টেবিলের নিস্তব্ধতা আরও গাঢ় হয়। মিস্টার আমির এবার গম্ভীর কণ্ঠে বলেন, তুমি বললেই তো আর হবে না, মীর। তোমাকে আমি 1 মাস সময় দিয়েছি। তোমার 24 বছর পূর্ণ হবে 1 মাস পর। এর আগে বিয়ে না করলে তোমাকে সিও পদ থেকে সরিয়ে দেব। মনে নেই? বাতাস জমে যায় ঘরের ভেতর। মিয়াসার মুখের হাসি মিলিয়ে যায়। সে বুঝতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। নোভার বিয়ের কথা উঠবে আর পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এটা কখনোই হবে না। তুরান নীরবে চেয়ে থাকে শুধু, আর আরভের ঠোঁটে ফুটে ওঠে তাচ্ছিল্যের হাসি। দারুণ, মনে মনে ভাবে আরব। তার এটা ইগো, এটা ভেবে স্যাটিসফাইড হচ্ছে যে একাই শুধু সে না, নোভাকেও ব্ল্যাকমেইল করা হচ্ছে। আরভের হাসি নোভার চোখে পড়ে। আরব তার পরিস্থিতি নিয়ে হাসছে, এটা দেখে তার শরীর জ্বলে ওঠে ক্রোধে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আরভের দিকে। আরব স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে নোভার দিকে, যেন ইচ্ছে করেই তাকে খেপাচ্ছে। নোভা এবার মিস্টার আমিরের দিকে পূর্ণ দৃষ্টি তুলে দৃঢ় কণ্ঠে বলে, আমি বর্ষণকে বিয়ে করতে চাই, দাদু। মুহূর্তেই টেবিলের চারপাশে নেমে আসে স্তব্ধতা। মিস্টার আমিরের মুখ রক্তিম হয়ে ওঠে। অসম্ভব, গর্জে ওঠে বলেন তিনি। এরপর আবার বলে, বর্ষণকে কখনোই আমি তোমার স্বামী হিসেবে মেনে নেব না। নোভার কণ্ঠ ঠান্ডা কণ্ঠে বলে, কেন নয়, দাদু? আমি আর বর্ষণ একে অপরকে যতটা চিনি, পৃথিবীর কেউ হয়তো ততটা চেনে না। বর্ষণ ভালো মানুষ, প্রতিষ্ঠিত, যত্নবান। আমি সুখে থাকব তার সাথে। আর কি চাই? মিস্টার আমির এবার রাগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। তার চোখে তীব্র আগুন জ্বলে উঠে। সে গর্জে উঠে বলে, বর্ষণ একজন প্লেবয়। সে কখনোই তোমার জন্য পারফেক্ট হতে পারে না। একজন ফ্রেন্ড হিসেবে সে তোমার জন্য পারফেক্ট হলেও একজন হাজবেন্ড হিসেবে সে জিরো। মিস্টার আমিরের কণ্ঠ বজ্রপাতের মতো আছড়ে পড়ে রেস্টুরেন্টের নিস্তব্ধ পরিবেশে। চারপাশের বাতাস মুহূর্তেই ভারী হয়ে ওঠে। কেউ কিছু বলে না, কারণ নোভার ব্যাপারে তারা এখনো কিছু জানে না। তাই এই বিষয়ে কথা বলা তাদের মানায় না এবং সঠিক বলেও মনে হয় না। শুধু মিয়াসার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তুরান তাকায় একবার নোভার দিকে, একবার আরভের দিকে তাকায়। নোভা স্থির এখনো, ঠোঁট শক্ত করে কামড়ে ধরে বসে আছে সে। চোখে মুখে হালকা রাগের ঝিলিক ফুটে ওঠে। এরপর ধীরে কণ্ঠে বলে, তুমি আমাকে বিয়ে করতে বলেছ। আমি রাজি হয়েছি এবং পাত্রও ঠিক করেছি। এখন তোমাকে এটা মেনে নিতেই হবে। আমি 1 মাসের আগেই বর্ষণকে বিয়ে করব। মিস্টার আমির টেবিলে হাত রেখে গর্জে ওঠেন, তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা তোমার এখনো হয়নি, মীর। তুমি ভুলে গেছো আমি তোমাকে কোথা থেকে উঠিয়ে এনে আজকের অবস্থানে এনেছি। নোভা হঠাৎ উঠে দাঁড়ায়। চারপাশ নিস্তব্ধ হয়ে আসে। সবাই শুধু তাদের দেখছে। কিন্তু কেউ এটা বুঝতে পারে না মিস্টার আমির এটা কেন বলল যে নোভাকে সে উঠিয়ে নিয়ে এসেছে। নোভা তো তার আপন মেয়ের সন্তান। তাহলে? সবার মাথায় নানা প্রশ্ন উকি দিতে থাকে। আরব খানিকটা অবাক হলেও সে এইসব নিয়ে মাথা ঘামায় না।
তার কাছে এত সময় নেই যে সে নোভাকে নিয়ে ভাববে। নোভা শীতল কণ্ঠে বলে, তুমি আমাকে উঠিয়ে এনেছ, ঠিক। কিন্তু আমি তোমাকে বলিনি আমাকে আনতে। আমার আজ এই অবস্থার জন্য প্রত্যক্ষভাবে তুমি দায়ী না হলেও পরোক্ষভাবে তুমিই দায়ী। তোমার থেকে ভালো কেউ জানে না আমি কেন বিয়ে করতে চাই না। তাও তুমি নিজের স্বার্থের জন্য আমাকে বিয়ে করতে বাধ্য করছো। আর তাছাড়া আমি তোমার নাম ভর করে নয়, নিজের যোগ্যতায় এই পদে আছি। তুমি যদি ভেবো ব্ল্যাকমেইল করে আমার ইচ্ছা ভাঙতে পারবে, তাহলে ভুল ভাবছ। নোভার শক্ত কণ্ঠে কথাগুলো শুনে কারো ভালো না লাগলেও আরভের ভালো লাগে। তার কাছে এইসব মেয়েদের ভালো লাগে যারা নিজেদের জন্য নিজেরা লড়াই করতে পারে। আরভের মুখে এক পলক মুচকি হাসি খেলে যায়। মিয়াসা মাথা নিচু করে বসে আছে। বাকি সবাই চুপচাপ বসে আছে। মিস্টার আমির বুঝতে পারে সে ভুল কথা বলে ফেলেছে। নোভাকে এটা বলা তার ঠিক হয়নি। তিনি মাথা গরম করে বলে ফেলেছেন। তিনি জানেন নোভার সাথে মাথা গরম করে কথা বলে কোনো লাভ নেই। তাই তিনি মাথা ঠান্ডা করে এবং নিজের রাগকে দমিয়ে বলেন, তুমি ভালোবাসো বর্ষণকে? নোভা সোজাসাপটা উত্তর দেয়, হ্যাঁ। বর্ষণ তোমাকে ভালোবাসে? হ্যাঁ। মিস্টার আমির নোভার মুখে হ্যাঁ শুনে আর কিছু বলে না। তার কাছে ব্যাপারটা মিথ্যে মনে হলেও কিছু করার নেই। হয়তো বা নোভা বর্ষণকে সত্যিই ভালোবেসে ফেলেছে। এত বছর ধরে ওরা দুজন একে অপরের সাথে আছে, অনুভূতি জন্মানোটা অসম্ভব কিছু নয়। বর্ষণ এত বছর ধরে নোভার খেয়াল রেখেছে, বিপদে পাশে থেকেছে। নিঃসন্দেহে বর্ষণ নোভার জন্য পারফেক্ট। শুধু বর্ষণের চরিত্রেই একটু সমস্যা। এটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে বলে আশা করেন মিস্টার আমির। তিনি মেনে নেন নোভার কথা। বর্ষণের থেকে ভালো জীবন সঙ্গী নোভা পাবে না। মিস্টার আমিরও বর্ষণের চোখে নোভার জন্য ভালোবাসা দেখেছে। অনুভূতি না থাকলেও হয়ে যাবে একদিন না একদিন। বিয়ে নামক পবিত্র বন্ধনে বাধা পড়লে সব দিক ভেবে মিস্টার আমির আর দ্বিমত করেন না। রাজি হয়ে যান তিনি। মিস্টার আমির শান্ত কণ্ঠে বলে, আমার কাছে তোমার বিয়ে করাটা গুরুত্বপূর্ণ। সেখানে তুমি যদি বর্ষণকে বিয়ে করতে চাও তাহলে সেটাই হবে। আরভ আর মিয়াসার এঙ্গেজমেন্টের দিন তোমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করব। নোভা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে মিস্টার আমিরকে মিথ্যে বলেনি যে সে বর্ষণকে ভালোবাসে। সে একজন বন্ধু হিসেবে বর্ষণকে ভালোবাসে। আর বর্ষণও তাই। যাই হোক, অনেক আলাপ আলোচনার পর ঠিক হয় আর 15 দিন পর আরভ আর মিয়াসার এঙ্গেজমেন্ট হবে। সবাই এতে সম্মতি জানায়। মিয়াসার তো খুশির ঠিকানা থাকে না। কিন্তু নোভা অন্য চিন্তায় পড়ে যায়। তার জন্য বর্ষণের কোনো ক্ষতি হবে না তো? ড্যাশ ড্যাশ। আজকে নোভা ভার্সিটিতে যাবে। কয়েকদিন সে ভার্সিটিতে যায়নি। সে মাস্টার্স কমপ্লিট করছে একটি পাবলিক ইউনিভার্সিটি থেকে। রিভ আর নোভা একই ভার্সিটিতে পড়ে। রিভ অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। রিভ আর নোভা পেছনের সিটে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই তারা ভার্সিটিতে পৌঁছে যায়। রিভ নিজের ক্লাসে চলে যায় আর নোভা নিজের ক্লাসে। অফিসে আর কাজের সময়ই শুধু তারা ফর্মালি ব্যবহার করে। বাকি সময় তারা সাধারণভাবেই থাকে। নোভাকে রিভ তার বড় বোনের মতো দেখে আর নোভা তাকে ছোট ভাইয়ের মতো। নোভা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। হঠাৎই তার পা পিছলে পড়ে যেতে নিলে একটি শক্ত বাহুডোরে সে আবদ্ধ হয়ে যায়। নোভা চমকে ব্যক্তিটির দিকে তাকায়। আরব নোভাকে ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে দেয়। এরপর বিরক্তি নিয়েও বলে, অন্যদের উপদেশ তো ভালোই দিতে পারো, আর নিজে ঠিকমতো হাঁটতেই পারো না। নোভা রেগে বলে, ব আকার চন্দ্রবিন্দু চ হ্রস্বই কার অয় কার ছকার বলে মাথা কিনে নাওনি আমার। আরব তীক্ষ্ণ কণ্ঠে বলে, তোমার মাথা কিনে নেওয়া তো দূরের কথা, ফ্রিতে দিলেও আমি নিব না। নিজেকে এত ইম্পর্টেন্ট ভেবো না। উদ্ধৃতি চিহ্ন। নোভা সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, চুপ করো তুমি। তোমার সাথে ফালতু ঝগড়া করে আমার সময় নষ্ট করার মানে নেই। কথাটা বলে নোভা চলে যায়। আরব সেদিকে রাগী চোখে তাকিয়ে দূরে দাঁড়িয়ে থাকা তুরানের কাছে চলে যায়। মিয়াসাও এই ভার্সিটিতেই পড়ে কিন্তু আজ সে আসেনি। নোভা জানত না আরভ এই ভার্সিটিতেই পড়ে। আজ জানল সে। ড্যাশ ড্যাশ। আরব তুরানের কাছে পৌঁছাতেই তুরান বলে, আমার মনটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে, ভাই। আরব ভ্রু কুঁচকে তাকায় তুরানের দিকে। বুঝার চেষ্টা করে কি বলতে চাইছে তুরান। তুরান আবারও মন খারাপ করে বলে, ফার্স্ট দেখাতেই আমার নোভা আপুকে ভালো লেগে গিয়েছিল। কিন্তু যখন শুনলাম আমার থেকে 3 বছরের বড় তখন আমার মন ছিদ্র হয়ে গেছে। হায়, ইতনা বাড়া ধোকা। আরব বিরক্তি নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, স্টপ টকিং ননসেন্স। নোভা অন্য কাউকে ভালোবাসে, তাই তোর চান্সও নেই।
তুরান মন খারাপ করে নেয় আরভের কথা শুনে। প্রথম দেখাতেই তার নোভাকে ভালো লেগে গিয়েছিল, কিন্তু পরে জানতে পারল নোভা তার থেকে বয়সে বড় আর সে অন্য কাউকে ভালোবাসে। আরব বিরক্তি নিয়ে অন্যদিকে চোখ ফেরাতেই একটি মেয়ে ফুল হাতে হাঁটু গেড়ে বসে মুখে লজ্জা লজ্জা ভাব নিয়ে আরভকে বলে, আই লাভ ইউ, আরব। আমি তোমাকে অনেক ভালোবাসি। বলেই লাল গোলাপটা এগিয়ে দেয় আরভের দিকে। তুরান অবাক হয়ে তাকায় মেয়েটির দিকে। এতক্ষণে ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হয়ে গেছে এই দৃশ্য দেখার জন্য। সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, আরব কি মেয়েটার প্রপোজাল একসেপ্ট করবে কিনা। রাগে আরভের চোয়াল শক্ত হয়ে আসে। আরভের মেয়েটাকে দেখে। এই মেয়েটার চরিত্র ভালো না। আজ পর্যন্ত 50-এর থেকেও বেশি মনে হয় ছেলে পাল্টিয়েছে আরভের ধারণা। কয়েকদিন পর পরই এই মেয়েকে কোনো না কোনো ছেলের সাথে দেখা যায়। আরব কতবার এই মেয়েকে ছেলেদের সাথে হোটেলে দেখেছে, ভার্সিটির বিভিন্ন ফাঁকা রুমে দেখেছে। এই মেয়ে এখন ওকে ধরতে চাইছে। আরব মেয়েদের সম্মান করে, কিন্তু চরিত্রহীন মেয়েরা চার দুই চোখের বিষ। এরকম মেয়েদের দেখলে তার শরীরের রক্ত টকবক করে ফুটতে থাকে। এই মেয়ের জায়গায় অন্য কেউ হলে হয়তো আরব বুঝিয়ে বলতো শুধু, কিন্তু এই মেয়েকে দেখে আরব নিজের রাগ সংবরণ করতে না পেরে জোরে এক চড় বসিয়ে দেয়। তুরান চোখ বন্ধ করে নেয়। সে জানতো এটাই হবে এখন। আরব যে শুধু এই মেয়েকে একটা থাপ্পড় মেরেছে এটাই শত জনমের ভাগ্য। আরভের যেই রাগ মেয়েটাকে মেরে ফেলেনি এটাই অনেক। তুরান বিড়বিড় করে বলে, আব তো গা, মেরি বেহেন। না, না, এরকম চরিত্রহীন মেয়ে কখনো আমার বোন হতে পারে না। ক্যাম্পাসের সবাই এই দৃশ্য ভিডিও করতে থাকে। এরকম বিনোদন কে মিস করে। থাপ্পড় খেয়ে মেয়েটি ছিটকে নিচে পড়ে তায়। ফর্সা মেয়েটির গাল রক্তবর্ণ ধারণ করে। গালে হাত দিয়ে মেয়েটি করুণ দৃষ্টিতে আরভের দিকে তাকায়। আরব রেগে দাঁতে দাঁত চেপে বলে, তোমার মতো মেয়ের দিকে তাকালেও এই আরব শাহরিয়ারের চোখে নোংরা লেগে যায়। সেখানে সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আজকের পর যাতে তোমাকে আমার আশেপাশেও না দেখি। মাইন্ড ইট। আজকে গালে শুধু থাপ্পড় পড়েছে, এরপর বেঁচে থাকবে কিনা আই এম নট শিওর। উদ্ধৃতি চিহ্ন। আরভের হুঙ্কারে পুরো ক্যাম্পাসে নীরবতা নেমে আসে। সবাই ভয়ে জোরসর হয়ে দাঁড়ায়। কথাটা বলে আরব পেছনে ফিরে দাঁড়াতেই বজ্রপাতের মতো এক থাপ্পড় তার গালে এসে বাজে। শব্দটা যেমন তীক্ষ্ণ, তার থেকেও তীক্ষ্ণ ছিল নোভার ক্ষোভমাখা শ্বাস। নোভা রাগে কাঁপতে কাঁপতে বলে, তুমি নিজেকে কি মনে করো, হ্যাঁ? একটা মেয়ের গায়ে হাত তোলার অধিকার তোমাকে কে দিয়েছে? নোভার ছোট হাতের থাপ্পড় আরভেকে এক চুলও নড়াতে পারে না। থাপ্পড়টা আরভের গালে দাগ না ফেললেও তার অন্তরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই তার চোখ দুটো লাল অগ্নিবর্ণ হয়ে ওঠে। চোখের শিরা উপশিরাগুলো লাল হয়ে ফুটে ওঠে। রাগে আরভের কপালের শিরাগুলো স্পষ্ট হয়ে ওঠে। আরভের মাথায় জেদের আগুন জ্বলতে থাকে। যেন ভেতরের তাণ্ডব বাইরে বেরিয়ে আসার পথ খুঁজছে। আরভের চোয়াল শক্ত হয়ে উঠে, নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে আসে তার। রাগে ওর হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। নোভা আরভের রাগের পরোয়া না করে আবার কিছু বলতে নিলে আরভ নোভার কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে নোভাকে মিশিয়ে নেয়। এরপর নোভার দুই হাত পেছনে নিয়ে নিজের এক দ্বারা আবদ্ধ করে নিয়ে নোভার দিকে অগ্নিদগ্ধ চোখে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, হাউ ডেয়ার ইউ টু হিট মি? তুরান বুঝতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। কিন্তু সে এখন আরভকে কিছু বললেও লাভ হবে না। আরভ নোভাকে নিজের এতটা কাছে নিয়ে এসেছে, আরভের গরম নিঃশ্বাস নোভার উপর আছড়ে পড়ছে। নোভার হার্টবিট বেড়ে যায়। তার শরীর কাঁপতে থাকে। নোভা আরভের থেকে নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে থাকে, কিন্তু আরভের মতো বলিষ্ঠবানের সাথে কিছুতেই পেরে ওঠে না। নোভা আরভের বুকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে রেগে বলে, ছাড়ো আমাকে, এটা কোন ধরনের অসভ্যতা? আরভের রাগান্বিত চোখ দুটো নোভার দিকে তাকিয়ে আছে, যেন সে নোভাকে পুড়িয়ে ছাই করে দেবে। নোভার কোমর পেঁচিয়ে ধরে রাখা আরভের হাত আরও শক্ত হয়ে ওঠে। নোভার দুই হাত পেছনে নিয়ে আবদ্ধ করে রাখা আরভের অন্য হাতটা নোভাকে আরও কাছে টেনে নেয়। আরভের এত কাছাকাছি আসায় নোভার হার্টবিট বেড়ে যাচ্ছে ক্রমাগত, তার শরীর কাঁপছে। সে আরভের থেকে নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে থাকে বারবার, কিন্তু আরভের মতো শক্ত মানবের সাথে পেরে ওঠে না। ছাড়ো আমাকে, আরভ। নোভা রেগে আবারও বলে ওঠে। তার গলার স্বর কাঁপছে রাগে। মুহূর্তেই আরভের চোখ দুটো আরও লাল হয়ে ওঠে। সে নোভার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি আমাকে থাপ্পড় মেরেছ, নোভা। এর শাস্তি তোমাকে পেতেই হবে। অসভ্যতা কি এখনো তো দেখালামই না। নোভা আরভের চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে বলে, আমি যা করেছি সেটা তোমার প্রাপ্য ছিল। ইউ নো, ইউ আর আ স্পল শন। উদ্ধৃতি চিহ্ন।
আরব কিছু ভেবে অনেক কষ্টে নিজেকে সামলে নেয়। এরপর আরব দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট শাট আপ। তুমি মেয়ে বলে আজ বেঁচে গেলে, নয়তো এই আরভভান শাহরিয়ারের গায়ে হাত তোলার শাস্তি তোমাকে পেতে হতো। কথাটা বলে আরব ধাক্কা দিয়ে নোভাকে নিজের থেকে সরিয়ে দেয়। নোভা যেন হাফ ছেড়ে বাঁচে। জোরে জোরে শ্বাস ফেলে সে। ক্যাম্পাসের সবাইকে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরব হুঙ্কার দিয়ে বলে, এখানে কি ড্রামা হচ্ছে? গেট আউট ফ্রম হেয়ার। আরবের চিৎকারে সবাই সুরসুর করে সেখান থেকে চলে যায়। সাথে ওই মেয়েটাও। আরব আবারও রেগে নোভার দিকে এগিয়ে যেতে নিলে তুরান ওকে আটকে আসতে বলে, কাম ডাউন, আরব, কন্ট্রোল ইউরসেলফ। আরব হাত মুষ্টিবদ্ধ করে নেয়। থেমে যায় সে। নোভা এখনো রাগে কাঁপছে। আরবের সাহস কি করে হয় ওর সাথে অসভ্যতা করার? নোভার ইচ্ছে করছে আরবকে আরো কয়েকটা থাপ্পড় মারতে। কিন্তু নোভা নিজেকে সামলে নেয়। তখনই নোভার ফোন রিং হতে শুরু করে। নোভা নিজেকে শান্ত করে কল রিসিভ করতেই অপর পাশ থেকে আতঙ্কিত কণ্ঠ ভেসে আসে, ম্যাম, ম্যাম, বাসায় আগুন লেগেছে দাঁড়ি। কথাটা শুনতাই নোভা চমকে উঠে বলে, হোয়াট? কামিং। তুরান নোভাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে, কোনো সমস্যা? নোভা তুরানের কথার কোনো উত্তর দেয় না। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে পাগলের মতো ছুটতে থাকে দাঁড়ি। নোভাকে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখে আরভার তুরান কিছুটা বিস্মিত হয়। পরক্ষণেই আরভের মন বলে এই মেয়ে যেখানে ইচ্ছা যাক। এতে তার কি? আরব রেগে পা বাড়ায় অন্যদিকে। তুরানও ওর পিছু নেয়। তখনই সাথে সাথে আরবের ফোনেও কল আসে। আরব জানতে পারে নওয়ান ম্যানশনে আগুন লেগেছে। আরব বুঝতে পারে নোভা কেন ছুটে গেল। আরব তুরানকে বলে সব। তারা আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নওয়ান ম্যানশনের দিকে। ড্যাশ ড্যাশ। মিয়াসা জড়সড় হয়ে নওয়ান ম্যানশনের বাহিরে দাঁড়িয়ে আছে। পাশেই মিস্টার আমির, মিস্টার আজান দাঁড়িয়ে আছে। উনাদের মিয়াসাই কল করে জানিয়েছে সব। মিয়াসা সময়মতো ম্যানশন থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু পুরো ম্যানশনে দাউ দাউ করে আগুন জ্বলছে। মিস্টার আমির কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। তিনি গভীরভাবে কিছু ভাবছে। মিস্টার আজান মিয়াসাকে বলে, কিভাবে আগুন লাগলো, মিয়াসা? মিয়াসা কান্না করতে করতে বলে, আমি আমার রুমে ছিলাম, আঙ্কেল। হঠাৎ বাড়ির ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সেটা শুনেই আমি সাথে সাথে বাহিরে বেরিয়ে এসে ফায়ার সার্ভিসকে কল করি। কিন্তু কিভাবে আগুন লাগলো জানি না। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ল পুরো বাড়িতে। মিস্টার আজান বুঝতে পারে সব। তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে নোভা। গেইটের সামনে এসেই নোভা দেখে বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। নোভার রুহু কেঁপে উঠে এটা দেখে। ওর চোখ থেকে পানি পড়তে থাকে। নোভাকে দেখে ওর দিকে সবাই তাকায়। নোভার চুলগুলো এলোমেলো, মুখ থেকে ঘাম বেয়ে পড়ছে, ঠোঁটগুলো হালকা কাঁপছে। দেখেই বোঝা যাচ্ছে কিভাবে এসেছে। নোভা কিছু না ভেবে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য ছুট লাগায় সেটা দেখে মিস্টার আমির নোভার হাত চেপে ধরে রেগে চিৎকার করে বলে, পাগল হয়ে গেছো তুমি? দেখতে পারছো না আগুন কিভাবে ছড়িয়ে পড়েছে? নোভা পাগলের মতো করতে করতে বলে, উদ্ধৃতি চিহ্ন ছেড়ে দিন আমাকে, আমাকে ভেতরে যেতে দিন। সব শেষ হয়ে যাবে আমার। মিস্টার আমির বুঝতে পারে নোভা কেন এরকম করছে। কিন্তু আগুন এখন অনেকটা ছড়িয়ে পড়েছে। নোভা ভেতরে গেলে বিপদ হতে পারে। কিন্তু তিনি কিছুতেই নোভাকে আটকাতে পারেন না। মিয়াসা শুধু অবাক হয়ে নোভাকে দেখতে থাকে। সে কখনো নোভাকে এরকম করতে দেখেনি। বরাবরই নোভা শক্ত একজন মেয়ে দাঁড়ি। কখনো কোনো কিছু তাকে ভাঙতে পারেনি। তাহলে আজ এমন কি হলো? মিস্টার আজান নোভাকে বুঝানোর জন্য বলে, কাম ডাউন, নোভা, এরকম করো না। কিন্তু কে শুনে কার কথা দাঁড়ি? নোভা চিৎকার করে বলতে থাকে, যেতে দিন আমায়, ছাড়ুন আমাকে। রীতমতো ধস্তাধস্তি শুরু করে দেয় নোভা। তখনই সেখানে পৌঁছায় আরভার তুরান। নোভার এই অবস্থা দেখে আরভার তুরান অনেক অবাক হয়। আরভকে দেখে মিয়াসা ওর দিকে এগিয়ে যেতে নিলে আরভে নোভার দিকে এগিয়ে যায় বড় বড় পা ফেলে। সেটা দেখে মিয়াসা থেমে যায়। মিস্টার আজান আরভকে বলে, নোভাকে আটকাও আরব, ও ভেতরে যেতে চাইছে। আমরা কিছুতেই ওকে আটকাতে পারছি না। আরব মিস্টার আজানের কথা না শুনেই মিস্টার আমির নোভাকে সামলাতে পারছেন না এটা দেখে আরব নোভার দুই হাত চেপে ধরে নিজের মুখোমুখি করে। নোভা আরভের দিকে তাকায় না। সে জ্বলতে থাকা বাড়িটির দিকে তাকিয়ে থাকে নিষ্ক্রিয়ভাবে। আরব দেখতে পায় নোভার চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। নোভার চোখ মুখ লাল হয়ে আছে দাড়ি। চুলগুলো অগোছালো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। নোভার এরকম অবস্থা দেখে আরভের কোথাও জানি খারাপ লাগে। নোভা আরভের থেকে নিজের হাত ছাড়াতে ছাড়াতে চিৎকার করে বলে,
ছাড়ো আমাকে তোমরা, যেতে দাও আমাকে। আরব নোভাকে সামলাতে রেগে বলে। উদ্ধৃতি চিহ্ন শাট আপ, নোভা। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? দেখছো না আগুন জ্বলছে? বাচ্চামো করছো কেন, নোভা? তোমার মতো মেয়ের থেকে এটা মানায় না। কিন্তু আরভের কথা নোভার কান পর্যন্ত পৌঁছায় না। সে তখনও পাগলের মতো করতে থাকে দাঁড়ি। নোভাকে সামলানো দায় হয়ে পড়ে আরভের কাছে। আরভ আর কোনো উপায় না পেয়ে পেছনে থেকে নোভার কোমর জড়িয়ে ধরে যেন নোভা নড়তে না পারে। নোভা রাগে গর্জে উঠে বলে, ছাড়ো আমাকে দাঁড়ি, ছাড়ো, সেই অংশটুকু আমাকে বাঁচাতে দেও। উদ্ধৃতি চিহ্ন। আরব বুঝতে পারে না নোভা কি বলতে চাইছে। আর না সে বুঝতে চায়। আপাতত তার কাছে নোভাকে শান্ত করা প্রয়োজন। বাকিরা নোভার পাগলামি শুধু দেখছে। মিয়াসার কিছুটা খারাপ লাগে আরব নোভাকে এভাবে ধরায়। কিন্তু সে নিজেকে সামলে নেয় নোভার অবস্থা দেখে। হঠাৎই ছোটখাটো একটা বোম ব্লাস্ট হয়। সাথে সাথে পুরো বাড়ি পুড়ে ছাইয়ে পরিণত হতে শুরু করে। এটা দেখে সবাই আঁতকে ওঠে। নোভা গগন কাঁপানো চিৎকার করে ওঠে। না! নোভার চিৎকারে পুরো পরিবেশ থমথমে হয়ে যায়। সবার দৃষ্টি এবার নোভার দিকে। নোভা পাগলের মতো কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। আরভ হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। নোভা আবারও কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে। না, না, না! আমি আবারও হারিয়ে ফেললাম সব। সব শেষ হয়ে গেল আমার। কেন, কেন, কেন? উদ্ধৃতি চিহ্ন। নোভার এরকম করার কারণ কেউ বুঝতে পারে না শুধু মিস্টার আমির ছাড়া। তিনি নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন। কিন্তু নোভার এই অবস্থা দেখে তার বুক পুড়ছে। নোভা কাঁদতে কাঁদতে রাগে আরভের বুকে কিল ঘুষি মারতে থাকে। রেগে চিৎকার করে বলে, কেন আটকালে আমায়? কেন আটকালে? তোমার জন্য আজ আমার বাঁচার শেষ আশাটুকুও মুছে গেল। ক্ষমা করব না আমি তোমায়। কখনো না। নোভাকে এরকম করতে দেখে আরভ কি করবে বুঝে উঠতে পারে না। সে তার হাত দুটো দ্বারা নোভার হাত ধরে ফেলে এরপর আর কিছু না ভেবে নোভার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। নোভা মাথা সরিয়ে নিতে গেলে আরব নোভাকে সরতে দেয় না। সে আরও জোরে নোভাকে নিজের সাথে চেপে ধরে। নোভা এবার নিজেকে সরিয়ে নেয় না দাঁড়ি। নোভার একটা আশ্রয়ই প্রয়োজন ছিল যা তাকে আরব দিল। আরভের বুকটা নিজের অজান্তেই নোভার কাছে নিরাপদ স্থান মনে হচ্ছে। যা এই উন্মাদ নোভা বুঝতে পারছে না। আরভের বুকেই আর্তনাদ করে কাঁদতে থাকে। নোভার এই আর্তনাদ আরভের বুকে চিনচিন ব্যথার সঞ্চার করে। আরভের মনে অজানা কোনো অনুভূতিরা নাড়া দিতে থাকে। নোভার গগন কাঁপানো আর্তনাদ, সেই অসহায় কান্না যেন আরেকটু আগের আরভের সমস্ত রাগ, অহংকার আর জেদ এক নিমেষে ধুয়ে মুছে দেয়। যখন নোভার কোমল এবং উন্মত্ত শরীরটা তার বুকের ওপর আছড়ে পড়ে তখন আরভের মনে হঠাৎ অজানা এক তোলপাড় বয়ে যায়। সে স্তম্ভিত হয়ে আছে। এই নোভা, যে আরেকটু আগেও তার দিকে অগ্নিদগ্ধ চোখে তাকিয়েছিল, যে তার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছিল, সে এখন সম্পূর্ণ বিধ্বস্ত। আরব স্পষ্ট অনুভব করতে পারছে নোভার কাঁধের কম্পন, শুনতে পাচ্ছে তার হৃদয়ের তীব্র আর্তনাদ। যা শুধু বাড়ি পুড়ে যাওয়ার দুঃখ না, এর মধ্যে আরও গভীরে লুকানো কোনো প্রচণ্ড ক্ষতির প্রকাশ আছে। আরভের শক্ত পেশিবহুল হাতে নোভার মাথা চেপে ধরা আছে এখনও। সে নিজের অজান্তেই অনুভব করছে নোভার এলোমেলো চুলের নরম স্পর্শ। সাধারণত মেয়েদের প্রতি বিতৃষ্ণা থাকা সত্ত্বেও, এই মুহূর্তে তার মনে কোনো বিরক্তি এলো না। বরং এক ধরনের অজানা উদ্বেগ তাকে গ্রাস করল। এই বিধ্বস্ত নোভা তার কাছে সেই জেদি, দাম্ভিক নোভা নয়। এখন তার কাছে নোভা এক অসহায় শিশু, যে তার সবকিছু হারিয়ে ফেলেছে। এখন আরভের বুকে নিজের আশ্রয় খুঁজছে। আরভের বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। এই ব্যথাটা আরভের কাছে পরিচিত নয়, এটা অন্য কিছু, যা আরভের বুকটাকে ভারী করে তুলছে ক্ষণে ক্ষণে। তার ভেতরের কাঠিন্য গলে যেতে শুরু করেছে নোভার স্পর্শে। এটা কেবল মায়া নয়, কেবল সহানুভূতিও নয়। এর গভীরে লুকিয়ে আছে এক অজানা তোলপাড়, যা তার ভেতরে বসন্তের প্রথম হাওয়ার মতো ধাক্কা দিয়ে যাচ্ছে। হঠাৎ করেই নোভার ছেঁড়া খোড়া চুল আর ভেজা মুখ তার কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হচ্ছে। মেয়েদের প্রতি স্বাভাবিক বিতৃষ্ণা উধাও, তার মনে হলো এই মুহূর্তে সে নোভাকে সবকিছু থেকে রক্ষা করতে পারে। তার শক্ত পেশিবহুল হাতগুলো, যা সাধারণত শাসন আর পেশি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়, তা এখন নোভার মাথাকে শুধু আশ্রয় দিচ্ছে। এই আশ্রয় দেওয়ার আকাঙ্ক্ষা তার ভেতরে এক তীব্র ভালোলাগা সৃষ্টি করছে, যা আগে সে কখনো অনুভব করেনি। সে অনুভব করল তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেছে, কিন্তু সেটা রাগের জন্য নয়, অন্য কিছুর জন্য। নোভার কান্না তার কানে বিষের মতো প্রবেশ করছে। এই বিধ্বস্ত নোভাকে সে দেখতে পারছে না।
তার ইচ্ছে করছে নোভার কান্না এখনই থামিয়ে দিতে কোনোভাবে। তার মধ্যে নতুন কিছুর আগমন ঘটছে। কিন্তু কি, সেটা বুনে উঠতে পারছে না। নোভার কান্না তার ভেতরের সমস্ত দেওয়াল ভেঙে দিয়ে এক নতুন পথের জন্ম দেয়। হঠাৎ নোভার আর কোনো সাড়াশব্দ না পেয়ে আর্ভ তার ভাবনা থেকে বেরিয়ে আসে। সে দেখতে পায় নোভা তার বাহুতেই অচেতন হয়ে গেছে। আর্ভের বুক কেঁপে উঠে অজানা ভয়ে। সে নোভার গালে হালকা চাপড় মেরে বলে, নোভা, এই নোভা। কিন্তু কোনো সাড়াশব্দ পায় না। সবাই চিন্তায় পড়ে যায় এটা দেখে। আর্ভের মাথা কাজ করা বন্ধ করে দেয়। তার কাছে নিজেকে পাগল পাগল মনে হতে থাকে। তুরান বিচলিত হয়ে বলে, এভাবে বসে থাকিস না, আর্ভ। নোভা আপুকে হসপিটালে নিয়ে যেতে হবে। তুরানের কথা আর্ভের কানে বাজতেই সে এক সেকেন্ডও দেরি না করে নোভাকে কোলে তুলে নিয়ে দ্রুত নিজের গাড়ির দিকে যেতে থাকে। কারো অপেক্ষা না করেই গাড়িতে বসে নোভাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে গাড়ি স্টার্ট করে চলে যায়। আর্ভের পেছনে পেছনে বাকি সবাইও হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। সবার চোখে মুখে চিন্তার ছাপ। কিন্তু মিয়াসার মুখ ভার। তার কাছে নোভার প্রতি আর্ভের এই যত্ন ভালো লাগেনি। পর মুহূর্তেই সে ভাবে নোভা তো আর্ভের থেকেই বড়। সেই একটু বেশি ভাবছে। ড্যাশ ড্যাশ। হসপিটালে এনে দ্রুত নোভাকে কেবিনে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরই সবাই হাসপাতালে পৌঁছায়। ডক্টর নোভাকে চেক আপ করছে। আর্ভের চুলগুলোও এখন এলোমেলো, চোখগুলো অসম্ভব লাল। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা চিন্তার মধ্যে আছে। ডাক্তার আর্ভের অবস্থা দেখে জিজ্ঞেস করে, আপনার ওয়াইফ?